হঠাৎ দেখি ঝিঝিরি বৃষ্টি পড়ছে। আচ্ছা, রিসেন্টের ঘটনা বলছি। তুমি ড্রাইভ করতে ভালোবাসো? সাধারণত ম্যাক্সিমাম আমি নিজে ড্রাইভ করি, যেহেতু পাহাড় হোক জঙ্গল নিজে ড্রাইভ করবো আমি। তো গাড়িটা খারাপ হলো, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, ড্রাইভার বলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। তখন ড্রাইভার আমাকে বললো, দাদা আপনি এত রাত্রে কষ্ট করবেন, তো একটা কাজ করি, আমাদের ওখানে বেশি না 15 মিনিট 20 মিনিট লাগবে, তুই চলো আমার সঙ্গে, আমি তোমাকে পৌঁছিয়ে দিচ্ছি। অপশন পাচ্ছি না, নেটওয়ার্ক নেই মোবাইলে। তাহলে উনি বললো, তাহলে আপনি আমার বাড়ি চিনলেন কীভাবে, যার বাড়িতে আমি যাবো? কেন আপনার ড্রাইভার নিয়ে আসছে? কোথায় ড্রাইভার? ও দাদা ড্রাইভার নেই। আমি কি বলেন ড্রাইভার? তার মানে আমি তাহলে 45 মিনিট কার সাথে কথা বলছিলাম, ড্রাইভার পাঠাননি? যে লোকটা আসে ওইটা ড্রাইভার নয়। কি বলছো? 9টা 9:30 শিলং, মানে প্রচুর রাত, মধ্যরাত। আমাকে দিয়েছিল, দোতলা দিয়েছিল, সে নেই, কেউ নেই। তো খেতে বসছি, আবার দেখি প্রচণ্ড নুন লাগছে যে কোনো খাবারের মধ্যে। মাছ দিয়েছিল, মাছের প্রচণ্ড নর্মাল বিবে খাচ্ছি নর্মাল, আর আমার যেটা প্রচণ্ড মানে এক্সট্রাভাবে মানে 2-3 চামচ নুন দিয়ে দিয়েছে। তাও তো কাউকে বলা তো যায় না, প্রথম কারো বাড়িতে গিয়েছে, আমি ভেবেছি ওনারা মানে নুন বেশি খায়। তুমি একা গেছো? আমি একা, কেউ নেই না। যখনই আমি মন্ত্র জপ করি, 4-5টা বাচ্চা মানে লবিতে বা পাশের রুমে বসে খেলছে, ওরা আমাকে বলে, তুই কেন আসিস? কে বলছে? দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে আছি, সামনে দাঁড়িয়ে আছে। কি এই বাড়িতে কি আছে? মন্ত্র সেবা কি করে করে? টার্গেট নিয়ে ভগবানকে পূজা করা যায় কখনো? মন্ত্রে জপ করা যায়? সে একটা করোড়পতি ঘরে জন্ম হচ্ছে, কেউ রাস্তা ভিখারি ঘরে জন্ম হচ্ছে, বলতে লাগে না কথা, বলছি। তা তাদের হরস্কোপ সব একই, তাহলে ভাগ্য একই না কেন? যা দিয়েছে ভগবান, তার থেকে 1 টাকা বেশি কামাতে পারবো না, 1 টাকা কমও কামাতে পারবো না। কারণ উপরওয়ালা যখন দিবে না, সব ঠিক মাপ মতো দিয়েছে। আমার জন্ম দিয়েছে, মৃত্যু দিয়েছে, ও আমাকে টাকাও দিবে সেইভাবে। হ্যাঁ, এটা তো আমিও মানি। কেন ওর উপরে তুমি কখনো তুমি যেতে পারবেন? নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আমরা প্রেত কথায় সবসময় ভূত, প্রেত, কালো জাদু, বিভিন্ন ধরনের ম্যাজিক, স্পিরিচুয়ালিটি এগুলো নিয়ে কথা বলি, এবং যখনই আমরা ডার্ক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলি, সেই সময় ভারতবর্ষের একটা স্থানের নাম সবার আগে উঠে আসে। সেই স্থান হলো মায়ংগ্রাম, আসামের। এবং সেখানে শুধুমাত্র ডার্ক ম্যাজিকের জন্য যে সেই জায়গাটা পপুলার তা নয়, আসামে কিন্তু আমরা কামাখ্যা মন্দিরের জন্যও আসাম খুব পরিচিত একটা জায়গা। এবং আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি একদম মানে কামাখ্যা মায়ের ঘরের মানুষ, দিব্যজ্যোতিদা। আমরা এতক্ষণ বাইরে বসে গল্প করছিলাম বিভিন্ন বিষয়ে। দিব্যজ্যোতিদা এমন কিছু তথ্য আমাকে দিচ্ছিলেন, যে তথ্যগুলো শোনার পর আমার মনে হচ্ছিল যে আরে, এইভাবে তো ব্যাপারটাকে কখনো ভাবিনি। অনেক ধরনের মিথও আজকে দিব্যজ্যোতিদা বার্স্ট করছিল বাইরে বসে, এবং আমি চাই আজকে তুমি একদম এই রুমটাতে বসে সেই মিথ বার্স্টগুলো করো। এবং আমি তোমাকে একটু জানতে চাই, অবশ্যই, যেমন অডিয়েন্স তোমাকে আজকে জানবে, আমিও তোমাকে প্রথমবারের মতো জানবো। তুমি কি অসমিয়া? না, আমি বাঙালি, আসামের বাঙালি। আসামের বাঙালি। তোমার জন্ম কোথায় হয়েছে? জন্ম আসামে, আসাম বঙ্গাইগাঁও জন্ম। বঙ্গাইগাঁও যেটা আমরা আদি বাড়ি যেটা বলি, সেই আদি বাড়ি বঙ্গাইগাঁওতে জন্ম বঙ্গাইগাঁও, বাট গুয়াহাটি সবকিছুই আমাদের, সবকিছু গুয়াহাটিতে। আচ্ছা, গুয়াহাটিতে থাকা, গুয়াহাটিতে সবকিছু আমাদের। তোমার ব্যাপারে যেটা আমি শুনছিলাম, যে তোমার পূর্বপুরুষ সবাই এলেন, আমার 4 জেনারেশন সাধনার সঙ্গে জড়িত। 4 জেনারেশন পূর্বপুরুষ জেনারেশন। বাবা করেছিল, ঠাকুরদা করেছিল, আর ঠাকুরদার বাবা বলি আমরা, 4 জন আমাদের। আর আমাকে নিয়ে 182 ইয়ার্স আমাদের এই তন্ত্র সাধনা নিয়ে চলছে আমাদের। আর আমাদের সব কিছুই তন্ত্রের মাধ্যমে কাজ করা হয়। আর বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, আমি ছোটোবেলায় থেকে এই পুজো পাঠ বা তন্ত্র বাবাকে দেখেছি। আর তন্ত্র মানে এই তন্ত্র নয় কিছু, যেটা আমাদের আজকাল যে তন্ত্র হয় বা বাজে তন্ত্র, সে তন্ত্র নয়।
আচ্ছা, অ্যাকচুয়ালি যে তন্ত্র কাকে বলে, আর তুমি যদি চাও তুমি ডাক্তার হতে পারবে, তুমি চাও তুমি সায়েন্টিস্ট হতে পারবে, কিন্তু তন্ত্র তান্ত্রিক কখনো হতে পারবে, তন্ত্র তোমাকে চয়েস করবে। আচ্ছা, কিন্তু তোমার কোয়ালিটি তোমাকে ভগবান তোমাকে পাঠিয়েছে, ভগবান তোমার আগের জন্ম কর্মফল নিয়ে পাঠিয়েছে, তুমি কি কাজ করবে ও তোমাকে তন্ত্র তোমাকে চয়েস করবে। তো আমি তোমাকে তন্ত্র চয়েস করা আমার ক্ষমতা নেই, আর আমি তান্ত্রিক হবো এটা ভাবলে ভাবলে হবে না। যেটা যেটা আজকাল হয় 6 মাসের কোর্স করে তান্ত্রিক হয়ে যায়, সেটা আজকাল তান্ত্রিক। 1 ঘন্টা বসে করুন, 2 ঘন্টা বসে করুন, এগুলো হয়, এগুলো কি বলবো, লজিক নেই। আমি লজিকই বিলিভ করি আমি, ঠিক আছে। তো প্রথমত তন্ত্র কাকে জানতে হবে, তন্ত্র কাকে। আমার ছোটবেলায় থেকেই যখন বাবাকে দেখেছিলাম, আমরা হচ্ছে 2 ভাই, দাদা কিন্তু এই লাইনে কখনো আসেনি। আচ্ছা, দাদা আমাদের এই সঙ্গে জড়িতই নয়, কোনো টাচই নেই। দাদা কি করেন? দাদা আমাদের অন্য ব্যবসা আছে, অন্য ব্যবসা করছে, দাদা করছে, ওর মতে করছে, যে ব্যবসা করছে ওটা আমাদের নিজের ওর মধ্যে সেট আপ করে নিয়েছে। তো এই লাইনে আমি ছোটবেলার থেকে 5 বছর বয়স হয়ে গেছে, 47 এজ চলছে আমার, বাট আমি দেখে বোঝা যায় না, 5 বছর বয়স থেকে আমি এই কাজ চলছে। আর আমার 97 থেকে শুরু করে আমার বাবা আমাকে পাঠিয়ে দিত, একটু চলে যায় বাড়ির থেকে, বাবা পাঠিয়ে দিই ভাবি তোকে ঘুরতে হবে। আর আমাকে মা সবসময় আদেশ করতো, তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আরও তোর সাধনা যেটা আছে বা তোর কোয়ালিটি যেটা, সেটাকে আরও অ্যাক্টিভ করা, আরও লোককে উপকার করার জন্য। সেটা আমার বাবা 97 আমাকে পাঠিয়ে দিচ্ছে, তুই চলে যা বাড়ির থেকে। আমি তোমার এই বাড়ির থেকে বেরোনোর গল্পটায় আসবো, এই গল্পগুলো আমি শুনবো। তার আগে আমাদের শ্রোতাদের জন্য আমি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স শুনতে চাই তোমার, যেটা তুমি রিসেন্ট টাইমসে ফেস করেছো, বা তোমার জীবনে এখনো অবধি সব থেকে ভয়াবহ ঘটনা। তো ভয়াবহ তন্ত্র যদি আমি যাই, আমাদের ভূতের কথা যেটা বলছি, ভূত যেটা আছে কেন, লোকে বলে ভূত নেই, অনেকে দিয়েছে লোকে ভূত নেই, কিন্তু যার সঙ্গে হয় সে বুঝতে পারবে, যার বাড়িতে হয় সে ফিল করে, সে বুঝতে পারবে। অন্য লোক কখনো বুঝবে না, অন্য লোক ভাষণ দিবে লোকে, ওরা সাইকো হচ্ছে বা এই যা বলবে। তো রিসেন্ট ঘটনা আমি বলছি, শিলং তো নাম শুনেছো, মেঘালয় শিলং। তো শিলং থেকে আমার একটা ফোন আসলো, মোটামুটি আসামের লোক চিনে আমাকে, যে আমার রিভিউ আছে বা চিনে আমাকে। তোমার গুগলে তো প্রচুর রিভিউ, আসামে সবচেয়ে বেশি আমার রিভিউ সব গুগলে, ঠিক আছে। তো আমাকে ফোন করলো, দাদা আমার বাড়িতে আপনাকে আসতে হবে। আমি সাধারণত খুব কম বাড়িতে যাই, যদি কেউ আমারটা থাকে, কেউ যদি বলে না আমাকে ওই ক্লায়েন্টটা আমাকে পাঠিয়েছে, ও ক্লায়েন্ট যদি ফোন করে, দাদা এই লোকটা আমার লোক, আপনি ওনাকে একটা হেল্প করুন, তখনই আমি কারোর বাড়িতে যাবো। ওই যে তুমি আমাকে কেউ বললে প্রথম ক্লায়েন্ট টাকা দিবে, আমি যাবো না বাড়িতে, রেফারেন্স দরকার। আমার বাড়িতে যে কোনো ভিজিট হোক, সে প্লাস এত মানুষজন আসে তোমার কাছে, সময় পাওয়া সময় পাওয়া, ঠিক আছে। তো আমাকে বললাম ঠিক আছে, তাহলে আমাকে গাড়ি পাঠাতে হবে, কারণ আমার বাড়ির থেকে যেটা শিলং যেটা বলি আমি 70 কিলোমিটার, বেশি দূর নয়, মানে হিলসের 70 কিলোমিটার। তখন আমি বলছি 5টা পরে আসুন, আর যেখানে তন্ত্র ক্রীড়া করবো আমি, বা ভূত প্রেত বা তোমার নেগেটিভ এনার্জি যেখানে আছে, সেখানে গিয়ে আমাকে ওনার বাড়িতে আমি থাকবো, আমি কোনো হোটেলে থাকি না আমি। আচ্ছা, এটা আমার সিস্টেম, লোকেশনে থাকবো, কেন আমাকে ফিল করতে হবে বাড়িতে কী আছে। ওই যে তোমার বাড়িতে আমি প্রথম গেলাম, তোমার ভূত আছে, এই আছে, এই করো বাস, আমার দ্বারা হবে না। কারণ আমি ক্লায়েন্ট থেকে যখন কাজ করব, প্রথমত আমার যেটা কোয়ালিটিটা আমি সবসময় মেনটেন করি। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো, এই যে অনেকে বলে যে আমি একটা জায়গায় গিয়ে পা দিয়েই বুঝে গেছি যে এখানে কিছু একটা আছে, ওটা ভণ্ডামি কথা, ফিল করা যায়, ওটা ভণ্ডামি কথা লাগে। শোনো, এত বড় তান্ত্রিক যে কেউ নেই, পা দিয়ে সঙ্গে ফিল করা হবে, সেক্ষেত্রে তোমাকে থাকতে হবে কয়েক ঘন্টা। আমি যদি তোমাকে না বলি, দেখো আমি একটা তান্ত্রিক আসাম থেকে আসি, তোমাকে যে বলে তোমার বাড়িতে নেগেটিভ আছে, কি এত সহজ নেগেটিভ বলা? যে নেগেটিভ এনার্জি আছে সে কিন্তু অনেক পাওয়ারফুলি, কিন্তু সব মনে রাখবে, কিন্তু যে তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে সে কিন্তু কম নয়, কিন্তু সেও হয়তো বোঝাতে চাইবে না আমি আছি। কেন আমার বাড়িতে পুজো হচ্ছে, রোজ আমাদের ধুনা বাড়ি যা জব করছে, হোম করছে, বিষ্ণু যাই পূজা করছি আমরা, তো ভগবান আমার বাড়িতে আছে, সঙ্গে আবার নেগেটিভ এনার্জি আছে, তাহলে কি উনি কিন্তু সাধারণ ব্যক্তি নয়, যে ব্যক্তি বলছি সাধারণ ব্যক্তি নয়, যে আছে, কিন্তু এটা মানতে তো হবে। এটা ঠিক কথা, এটা ঠিক কথা, ঠিক আছে। কিন্তু ভগবানের এগেনস্টে সে যে ভগবানকে দমন করে যে ওখানে রাজ করবে, সে সাধারণ ব্যক্তি হতে পারে না। কিন্তু কেন সাধারণত যখন আমরা বলি নেগেটিভ এনার্জি আছে, তখন কিন্তু আমরা বেশি বাড়িতে পুজো পাঠ করি, হোম যজ্ঞ বেশি করি। তো আমাদের শাস্ত্রে লেখা আছে হোম যজ্ঞ করলে বাড়িতে ভূত প্রেত থাকে না। তো কেন থাকছে? কেন থাকছে তাহলে উনি মানে ভগবানের উপরে নেগেটিভ এনার্জি, কিন্তু এটাও তো পসিবল না। পসিবল তো না থাকছে কিভাবে? লজিকলি আসো। তার মানে ওইখানে ভগবান, তার মানে আমার মনে হয় যেই বাড়িতে তারা বাস করছে সেই বাড়ির মানুষজনরা পূজাপাঠ ঠিকভাবে করে না, বা ভগবান তার বাড়িতে জাগ্রত নয়। তারপর হচ্ছে মূর্তি রয়েছে, শুধু মূর্তির তো কোনো ভ্যালু নেই। তো সেখানে আমাদের পা রেখে বুঝে যাবো আমি আর তোমার বাড়িতে ভূত আছে,
তার জন্য আমি কি বলি, আমি যে কোনো যারা বলে এভাবে তো পা রেখেছি তোমার বাড়িতে এই হয়েছে, দেখো দেখো আজকাল দেখো কি বলবো, বলা কোনো কি বিজনেস মানে তো জানোই, কে যে যত ভয় দেখাবো ক্লায়েন্ট এত ইমপ্রেস হবে। বিজনেস মানে কি হচ্ছে, যখন আমি একটা তান্ত্রিক, তোমার বাড়িতে এই আছে ওই আছে, ভয় গিয়ে তোমার টাকা বেশি দিবে। যে করে বাঁচান। তো আমার কথা হচ্ছে, আমি যেটা বিচার করি, যারা লোকে ভালোবাসা, প্রথমত আমার লজিক থাকতে হবে, তোমার বাড়িতে কি আছে। আমার বাড়িতে তোমাকে এক রাত্রে যে না থাকি, তোমার বাড়িতে ফিল যদি না করি আমি, তা আমি মানবো কেন? আমি কে যদি বলে তোমার, একটা এক্সাম্পল বলছি, তুমি ভগবান পেয়েছো, তো তুমি প্রমাণ কিছু আছে না, আমি বুঝবো কি করে? তা কিও বুঝবো কিভাবে আমি? তাহলে আমি তোমার বাড়িতে অনেকে বলে যেমন আমার সাথে শিব থাকেন, আমি এরকম বহু মানুষকে দেখেছি, আমার সাথে ভগবান নিজে থাকেন, কিন্তু আমি বুঝবো কি করে তাকে দেখে? তাকে তোমার ভণ্ডও মনে হতে পারে। আমরা তো অনেক কিছু ভাবি, তাহলে আমাকে চিনতে হবে লোকটাকে, আমাকে কে ওনার বাড়িতে থাকতে হবে আমাকে এক রাত্রি, তাহলে বুঝতে হবে আমার এইভাবে হয়। আর সবসময় আমি রাত্রেবেলা যাই। তো আমাকে শিলং আমি বাড়ি থেকে বেরিয়েছি, নর্মাল ভালো গাড়ি, ঠিক আছে। আর সবচেয়ে কথা হলো, গাড়ি যখন আমি যাব, আমার গাড়ি থাকবে, আমি অন্য গাড়িতে যখন যাবো না। ওকে, আমার যে পার্সোনাল গাড়ি, নিজে গাড়ি যাবো। তোমার যত তুমি গাড়ি দামি গাড়ি, আমার গাড়ি থাকবে। কেন, কোনো কারণ আছে? কারণ আছে, কেন আমার গাড়িতে পুরো সিস্টেম আছে। আমাকে যেরকম আমাদের যখন তন্ত্রমন্ত্র অনেক কিছু থাকে, বা আমাদের যেতে আমার মানে হাতিয়ার যেতে বলি, আমার তন্ত্রমন্ত্র ভূত যে থাকে, সবসময় আমার গাড়ি থাকে এলাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা তোমার হাতিয়ার যা থাকে, হাতিয়ার যা থাকে, যেগুলো আমার ইনস্ট্রুমেন্ট প্রয়োজন আমাকে। দেখো তোমার যেটা কাজে তোমার প্রয়োজন থাকে, সেটা আমার কাজে থাকবে, আমার থাকবে। তো উনি ড্রাইভার পাঠিয়েছে আমাকে, ঠিক আছে। আমার ভালো গাড়ি, নতুন গাড়ি। আর সাধারণত ম্যাক্সিমাম আমি নিজে ড্রাইভ করি, যত ড্রাইভার থাক। ড্রাইভার, তুমি ড্রাইভ করতে ভালোবাসো? ড্রাইভার আমি যেখানে যাবো, কে আমি অন্য ড্রাইভের কোনো বিলিভ করি না আমি। আরে এটা আমারও হয়, নিজে হাতে স্টিয়ারিং, ঠিক আছে, আমি বিলিভ করি না, যেহেতু পাহাড় হোক জঙ্গল, নিজে ড্রাইভ করবো আমি। তো আমি যাচ্ছিলাম, তখন একটা জায়গায় গিয়ে না আমার গাড়িটা বন্ধ হয়ে গেলো। সঙ্গে একটা ড্রাইভার আছে, উনি ড্রাইভার পাঠিয়ে দিয়েছে, ওনার গাড়িটা আমার গ্যারেজে রেখে দিয়েছে। তো আমার যেখানে আমি সবসময় ড্রাইভার সঙ্গে থাকে, একটা বলা যায় না কোথায় কি আছে, কখনো দরকার। ড্রাইভার আমাকে, আমি অটোটা গাড়িতে উঠাচ্ছি, শিলং পাবো, মোটামুটি শিলং থেকে ধরো রাতে বেলা, সময় 7টা বেজে গেছে। তখনকার না হঠাৎ দেখি ঝিঝিরি বৃষ্টি পড়ছে, রিসেন্টের ঘটনা বলছি। তো সাধারণত খুব ভালো জায়গা, মানে কোনো বৃষ্টির কোনো প্রশ্ন পড়ে না, পুরো অন্ধকার, কোনো, আর শিলং মানে খুব বাজে অবস্থা এই সময়টা। তখনকার ড্রাইভারটা গাড়ি বন্ধ হলো। তারপর আমার যে টোল নম্বরে গাড়ি আছে, ফোন করলাম, দাদা এই কোন ঠিক হবে না, ঠিক হচ্ছে না, গাড়ি কোনো প্রবলেম নেই। আর আমার সিস্টেম আছে, আমি যখন কোথায় বেরোবো বাইরে, আগে মোটামুটি কয়েক ঘন্টা আগে আমার যে গাড়ি ড্রাইভার নিয়ে ও গ্যারেজে নিয়ে চেক করে আসে। আচ্ছা, শোরুমে গাড়ি ঠিক আছে কিনা, আমার সিস্টেম ঠিক আছে কিনা, কেন আমি বেরোবো, আমি এটা আমার সিস্টেম। আর লোকাল জায়গা কখনো করি না, তুমি সেফটিটাকে মেনটেন করো, ঠিক আছে। তো গাড়িটা খারাপ হলো, কেন করো এই নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে, আমি পরে আসছি ঘটনাটা। তো গাড়িটা খারাপ হলো, তখন খারাপ হলো। আর তখনকার আমাকে মোবাইলে বিএসএনএল মোবাইল, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, ড্রাইভার মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। সাধারণত ওখানে বিএসএনএল মোবাইলটা খুব বেশি পাওয়ার কথা, কিন্তু আদার্স মোবাইল থেকে। চলো ঠিক আছে। তখন ড্রাইভার আমাকে বললো, দাদা আপনি এত রাত্রে কষ্ট করবেন, তো একটা কাজ করি, আমাদের ওখানে বেশি না 15 মিনিট 20 মিনিট লাগবে, তুই চলো আমার সঙ্গে, আমি তোমাকে পৌঁছিয়ে দিচ্ছি। এত দামে গাড়ি আমি ফেলে যাবো, মনে একটা যেটা নতুন গাড়ি, ফিল তো একটা হয় নর্মালি কথা, এটা যেতে তো হবে, অপশন পাচ্ছি না, নেটওয়ার্ক নেই মোবাইলে। চলো কত মিনিট, 15 মিনিট 20 মিনিট, তুমি জানো হিলসে 15 মিনিট কত লাগতে পারে তোমাকে হিলসে, ঠিক আছে, মনে 1 ঘন্টা লাগবে আমাকে, অপশন নেই, ফোন পাচ্ছেন, যেতে তো হবে আমাকে। তা সাধারণত অনেক কিছু থাকে আমাদের, তাহলে আমি একটা ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে এলাম। ড্রাইভারটা বললো কি, চলো দাদা, নিয়ে যাচ্ছি। মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিট, আর রাস্তা তো শেষ হয় না গো ভাই, তুমি তো 15 মিনিট বললে আমাকে, দাদা এই পৌঁছেই গেছি। হ্যাঁ, পাহাড়ের লোকরা কিন্তু এটাই করে, আমি দেখেছি, পৌঁছে গেছি। আমি আজকে কি যে বিপদে পড়লাম, তাই ভাবছি, ভয় নেই কিন্তু বলা তো যায় না। তো চলো, যাওয়ার পর যে বাড়িতে গেলাম, বাড়িটা হচ্ছিল, প্রথম আমাকে জেনে পেলাম, দাদা এত দেরি, আপনাদের কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, এবার আমি যেটা হয় নর্মালি কথা যেটা বললাম আমি ওনাকে। তাহলে উনি বললো, তাহলে আপনি আমার বাড়ি চিনলেন কী হবে, যার বাড়িতে আমি যাবো, কেন আপনার ড্রাইভার নিয়ে আসছে। কোথায় ড্রাইভার, লোকটা বললো আমাকে। কি বলছো? ড্রাইভার মানে কোথায়, মানে আমি ওর সাথে 1 ঘন্টা পর আমি হেঁটে আসলাম, ঠিক, আমার গাড়ি ওইখানে খারাপ হয়ে গেছে,
উনি বলে আমি পৌঁছে দিয়েছি, গাড়িটা বলে মেকার দেয়, আমি গাড়ি পৌঁছে দেবো আমি। তো কোথায় ড্রাইভার? ও দাদা ড্রাইভার নেই। আমি কি বলেন ড্রাইভার? তার মানে আমি তাহলে 45 মিনিট কার সাথে কথা বলছিলাম? ড্রাইভার পাঠানি? না, ড্রাইভার পাঠিয়েছিল। যে ড্রাইভার তো আমার গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, যে লোকটা আসে ওইটা ড্রাইভার নয়। কি বলছো? যিনি আমাকে বললো চলো আমি বাড়িতে নিয়ে আসছি 45 মিনিট সময়, যে ড্রাইভারটা, আমি তাকিয়ে দেখি কোনো লোক নেই আমার সামনে, পিছনে ড্রাইভার নেই। মানে তুমি একা এসছো? একা আসছি, কিন্তু বাট লোক ছিল আমার সঙ্গে। ড্রাইভারটা তাহলে ওখানেই গাড়ির ওখানে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে আছে। আর যে নিয়ে আসছে ড্রাইভারে হেঁটে চলে এসছো? ড্রাইভারের ছদ্মবেশে, মানে ওটা এন্টি প্ল্যানেট, ঠিক আছে, এন্টি যেটা বলি আমরা। ড্রাইভার আমাকে নিয়ে আসছে। আমার দেখো, সাধারণত মানুষ ভয় সবারই থাকবে একটা। হ্যাঁ, ও তো নেগেটিভ এনার্জি আমাকে কিছু করতে পারবে না, আমাকে এটুকু আমার জানা আছে। বাট ভয় তো সবার একটা থাকবে, একটা ভয় তো কাজ করে, ঠিক আছে। দাঁড়িয়ে দেখি নেই, তখন তো বুঝে গেছি বাড়ি কী পরিস্থিতি আছে। তো আমি বললাম এই ঘটনা, তাহলে আমাকে, তারপর দেখি ড্রাইভার আসলো, গাড়িটা কোনো ঠিক করে নিয়ে আসলো। আমি বাড়িতে পৌঁছানোর পর গাড়ি অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে ঠিক হয়ে গেছে, কোনো মেকার লাগেনি, কোনো মিস্ত্রি লাগেনি। ওকে, গাড়ি ঠিক, কিন্তু গাড়ি কোনো প্রবলেম নেই। ড্রাইভার বললো, দাদা বললাম আমাকে গাড়ি কিছু কোনো প্রবলেম না, আপনি বেরিয়ে গেছেন। আমি, তুমি তো আমাকে নিয়ে আসলে 45, কী বলেন দাদা? ড্রাইভারে অবাক হয়ে যাচ্ছে। তো আমি বললাম তো ঠিক আছে। বসার পর চা কফি দিল, খেতে দিল। কফি খাচ্ছি না আমি, মানে ওনাদের যে ফ্যামিলি মেম্বার আছে, হাজব্যান্ড ওয়াইফ, আর যে আমার পুরনো ক্লায়েন্ট উনিও আসে, উনি ছিল। সাধারণত এই জিনিসটা আমি ওখানে যেতে, আমার চিনা পরিচিত ছাড়া আমি যাই না। আর যে যার বাড়িতে যাবো সে পুরনো ক্লায়েন্ট থাকতে হবে, আমার এটা কন্ডিশন। আমার কফি খাচ্ছি তো তাকিয়ে সবার দিকে, নর্মাল কোনো ফিল নেই। কিন্তু আমার না একটা না, বিলিভ করবে তুমি, কফির মধ্যে না পুরো লবণ লাগছে, নোনতা লাগছে। আচ্ছা, সাধারণত আমি বলে কী ব্যাপার হতে পারে ঘটনা এটা? বলেছো ওদেরকে? না, বলিনি। আচ্ছা, বলছে হতে পারে, কিন্তু নিজেকে মান সম্মান একটা আছে। উনি ছিল শিলংয়ের ভালো পজিশনে, ভালো একটা, মানে ভালো, কারোর বাড়িতে চা কফি খারাপ লাগলেও বলা যায় না, ঠিক আছে। চলো হতে পারে, রাতে মানে কাজ নেক্সট দিন করবো আমি, রাতে ফিল হতে থাকবো। তো খেতে বসছি, চটো ঠিক আছে, সবাই ভালোভাবে খাচ্ছে। আমার তো আবার দেখি প্রচণ্ড নুন লাগছে যে কোনো খাবারের মধ্যে। আচ্ছা, মাছ দিয়েছিল, মাছের প্রচণ্ড নর্মাল বিবে খাচ্ছি নর্মাল, আর আমার যেটা প্রচণ্ড মানে এক্সট্রাভাবে মানে কয়েক 3 চামচ নুন দিয়ে দিয়েছে। আমি তাও তো কাউকে বলা তো যায় না, প্রথম কারো বাড়িতে গিয়েছে, আমি ভেবেছি ওনারা মানে নুন বেশি খায়। তুমি একা গেছো? আমি একা, কেউ নেই তোমার? না, কেন নুন এসে খায়, নুন বেশি খায় লোকে, অনেক সময় হয় না কোনো বাড়িতে। চলো এটা অ্যাভয়েড করেছে। রাত্রেবেলা যখন আমার কথা আছে, যখনই আমি যাই রাতে চান করাবো, খাওয়া দাওয়ার পর চান করাবো, আমি আমার গুরু মন্ত্র জপ করবো, ঠিক আছে। আর সকালে জপ হয়, সেটা আমার ব্রহ্ম মুহূর্তে 4টার সময় উঠি। আমি রাতে যখনই ঘুমাই 4টার সময় উঠতে হবে আমাকে। যখনকার জব করছি না, তখনকার আমাকে না পুরো একদম, আমাকে যেখানে দিয়েছিল মানে রাতে 9টা 9:30 শিলং মানে প্রচুর রাত, মধ্যরাত। আমাকে দিয়েছিল, দোতলা দিয়েছিল, সে নেই, কেউ নেই, আর নিচের হাজব্যান্ড সবার নিচে আছে। তো ঠিক আছে, যখনই আমি মন্ত্র জপ করি তখন আমার বাচ্চাদের সাউন্ড হয়। বাচ্চা মানে অনেক 4-5টা বাচ্চা মানে লবিতে বা পাশের রুমে বসে খেলছে ওরা। ওকে, আবার চলো হতেও পারে পাশে কেউ আছে, সাধারণত কাদের পরিচয় হয়নি, রাতও হয়ে গেছে, হতে পারে ওনাদের ভাই আছে, ভাই ছেলে মেয়ে হতে পারে। চলো ঠিক আছে, তুমি সবকিছুই লজিকে ভাবছো? লজিক ভাবছি, চলো লজ হতে পারে, মেয়ে সব হতেও পারে। তো রাতের বেলা যখন আমি জব করে ঘুমিয়ে পড়লাম, ডিস্টার্ব হচ্ছিল, আমি মাইন্ডটা ফোকাস করতে পারিনি। চলো মন্ত্র রেখে যাও, সাধারণত হয় না, অনেক হতে পারে টায়ার্ড হয়েছে, পাহাড় হিলসে রাখা যাওয়া হচ্ছে, চলো রেখে দিয়েছি জবটা, ঘুমিয়ে আছি। তখন আমাকে বলে তুই কেন আসছিস? কে বলছে? সাউন্ড একটা আসলো রাতে, তখন 1:30 বাজে। আমি তুই কেন আসছিস আমাকে বলছে। চলো আবার অ্যাভয়েড করলাম, চলো হতে পারে। তুই কেন আসছিস দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে আছি, সামনে দাঁড়িয়ে আছে। কি? যেটা নেগেটিভ এনার্জি, যেটা ভূত যেটা বলি, মানে পুরো ফিগার দেখতে? হ্যাঁ, পুরো ফিগার একদম, ঠিক আছে। মানে ও নিজেই তোমাকে ফিগারটা দেখাতে চেয়েছে। তুই কেন আসছিস? আমি আসছি, মানে আমার একটা কথা হলো, আমি কেন আসবো? আমার কাজই তো এগুলো। আমার হচ্ছে কোনো ক্লায়েন্ট বা কোনো ভক্ত আমার যদি প্রবলেম আছে তাকে সলভ আউট করতে হবে। আমি তো তুই কেন আসছিস এই বাড়িতে, কেন আছিস? তুমি জিজ্ঞাসা করেছো তুই কেন আছিস এই বাড়িতে, কেন তুই তো একটা ভূত বলবো আমরা, পেত যাই বল, তুই কেন আসিস?
কোন এখানে কিন্তু ঘটনা আছে, চলে গেল, এই বলে চলে গেল। কেমন দেখতে ছিল? মানে দেখা যাচ্ছিল মানে কোনো মানে পুরো দেখতে বাজে নয়, একটা মানুষ সঙ্গে ওনার ওয়াইফ আর হলো 3টার মতো বাচ্চা ছিল, ফ্যামিলি। আমি চলো হতে পারে, চলো আমি সব লজিকলি ভাবি, চলো ঘুমিয়ে পড়লাম। পরদিন চললাম, পরদিন উঠে চা খেলাম, সকালে উঠলাম, চান করে আমার ফ্রেশ হওয়ার পর আমি জবে শুরু করলাম। যখনই জব করি তখন বাচ্চা চিৎকার করে, বাচ্চারা আগের মানুষ। তারপর দেখলাম নক করতে, যখন আমি আমার গুরু মন্ত্র জব শুরু করেছি বা তখন দরজার নক করছে আমাকে। আমি সাধারণত হতে পারে বাড়ির মেম্বার, সাধারণ উঠি না, বারবার নক করছে, দেখি বাইরে কেউ নেই। খুলে দেখলে কেউ নেই। আমার টোটালি কনফিউজ হয়ে যাচ্ছে, আদৌ ভূতের সাথে কথা রাতে বলেছিলাম নাকি এমনিতে হয় যেটা নর্মাল, তাও চলো অ্যাভয়েড করেছি। দরজা বন্ধ করে আসলাম, দেখি আমার এখানে পুরো হাতটা আঁচড়ের দাগ, রক্ত বেরোচ্ছিল। কোথায় লাগলো আঁচড়টা? তারপর যখন জব শুরু করলাম আবার, এমন এখন জব করতেই হবে আমাকে, সকালে তো ব্রহ্ম মুহূর্তে উঠা, তখন আমার জব করতেই হবে আমাকে। শুরু করলাম, তখনকার ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ, যেটা দেখা যাচ্ছে ওনারা আমাকে প্রার্থনা করছে, দাদা ভদ্র যেরকম ভূত না, নেগেটিভ ভূত না, বলছে আপনি এখান থেকে চলে যান, আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাকে। আচ্ছা, তখনকার আমি ওনাদের বললাম আপনাদের বাড়িতে কি ঘটনা হয়েছে। আমি বললাম রাত কি এই বাড়িতে কি আছে নাকি, কি ফিল হয়। যে ফিলটা আমার সাথে হচ্ছিল সেই ফিলটা ওদের সাথে হয়, বাচ্চার খেলাধুলা। কিন্তু তোমার কিন্তু প্রসেসটা আমার বেশ ভালো লাগলো। তুমি প্রথমেই গিয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করো না, জাস্ট গিয়ে থাকো, থেকে নিজে অনুভব করার চেষ্টা করো কি আছে, তারপর গিয়ে জিজ্ঞাসা করো যে কি আছে। তো সব নেগেটিভ কিন্তু খারাপ নয় কিন্তু। হ্যাঁ, মানে আমি তোমার সাথে যেটা হয়েছে শুনলাম, এটাই আমার তো খারাপ বলে খারাপ নয়। তার উনি বলছে না, আমি খুলে বলুন, উনি বলতে চাচ্ছে না, খুলে বলুন। তারপরে বলো না এই বাড়িতে মানে আমার মানে বাবার কাকাতো ভাই, আচ্ছা, ওরা আসলো মোটামুটি ধরো আজ থেকে বছর, বললো ওনা বলছে আসলো বাড়িতে বেড়াতে, ও 5 জন মিলে এখানে এই রুমটার মধ্যে বসে সুইসাইড করেছিল, স্বামী স্ত্রী আর 3 বাচ্চা। আমি এতদিন যে হয়েছে 40-45 বছর ঘটনা হয়েছে, কিন্তু তখন তো কোনো বিল্ডিং ছিল না, সাধারণত বাড়ি ছিল, আমরা পুজো পাঠ করেছি, কিন্তু তখন তো বিল্ডিং বানিয়েছি, তখন আমরা থাকতে পারছি না, বিল্ডিং বানানোর পর থেকে থাকতে পারছি না। তো আগে জিনিসটা কম ছিল, এখন দিন দিন যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমার এত বছরের অতৃপ্ত আত্মা। তো ওকে না, আমি তো বললাম পরে এই ঘটনা, ওকে হ্যাঁ এইভাবে। আর যেই সব আমি ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল, আমি ওনাদের ঘটনাকে বললাম আপনাদের ভাই মানে ওনাদের কাকা হবে, তো কাকার এই হয়েছিল, হ্যাঁ এইরকম কাকা মারা গেছে, এরকম দেখতে এরকম ছিল, তাই বললো যেটা তুমি দেখেছো। হ্যাঁ, তাহলে আমি কনফার্ম এখানে হয়েছিল। তারপর ওখানে যে আমাদের তন্ত্রমন্ত্রে ক্রিয়া হলো, তারপর এখন আচ্ছা মানে তারপর তুমি ক্রিয়া করেছো সুস্থ। তারপরে আমি বলছি এখানে ওনাদের আত্মাটা শান্তি করা হয়নি, ঠিক আছে, কিন্তু এখানে যদি অন্য তান্ত্রিক হতো তাহলে প্রচুর টাকা কামিয়ে নিত, ভয় দেখি। আপনার বাড়িতে আছে তো প্রথমত আমাদের কিছু ক্রিয়া হয়, মানে তুমি শুধু তান্ত্রিক না, তুমি একজন ইনভেস্টিগেটর। দেখি কি হচ্ছে, তাই তো। আমাকে দেখো, আমি কি ভয়ের পিছনে কেন ছুটবো আমি? আমাদের কথা আছে, যখন আমি একটা কথা তোমাকে একজন বলতে, যখন মন্দিরে ভূত হয়, ঠিক আছে, মন্দিরে ভূত হয় কিন্তু, ঠিক আছে, মন্দিরে বলছি একদম, মন্দিরে ভূত হয়, দিনের বেলা ভূত পাওয়া যায়, রাতেও সেম জায়গায় ভূত থাকে। অনেক মন্দির দেখেছি, ঠিক আছে, মন্দিরের সামনে একটা জায়গা আছে, 4 রাস্তা মোড় আছে, এখানে আছে, ওখানে ভূত থাকে। তো ভূত ফিল হয় আমাদের খালি রাতে ফিল হয়, দিনের বেলায় ফিল হয় না। কিন্তু তুমি দেখবে, তুমি কোথাও যাচ্ছ রাতে, দিনের বেলা। আমি কিন্তু দিনের বেলার প্রচুর ঘটনা শুনেছি যে দিনের বেলাতে হচ্ছে। হ্যাঁ, তাই তো বলছি, লোকে আমরা ফিল কি রাতে ভূত বেরোবে, রাতে 12টা পরে বেরোবে। দেখো তুমি একটা রাস্তা হয় না, ওটা হয় না, ভূত সবসময় থাকে, আমরা ফিল কম করি আমরা। আজকে তোমার দিনের বেলায় ভূত আছে, দেখো এটা সেই জায়গায় যাচ্ছে, কোনো ফিল হচ্ছে না। রাতে সেম জায়গায় সেম পজিশন, রাত হলে মানে ফিল হয় ভূত আছে, কিন্তু তো অটোমেটিক ব্রেন কিন্তু কাজ করে কিন্তু আমাদের, এখন ব্রেন বিশ্বাস করে নেয় যে ভূত আছে। দিনের বেলা ভূত। সিম্পলি বলি, ধরো একটা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তোমার সাথে হেঁটে যাচ্ছি, তোমাকে বললাম জানো তো দাদা এই বাড়িটায় না একজন সুইসাইড করেছিল, ভূত আছে। পরের দিন যখন তুমি একা যাবে, তুমি একবার না একবার হলেও বাড়িটার দিকে তাকাবে। এটি হলো আমাদের ভূত কাজ করে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যেটা তোমার সাথে তখন কথা হচ্ছিল, তোমার বাড়ি তো হচ্ছে আসামে,
তো তোমার বাড়ির পাশে তো মায়ংগ্রাম খুব পপুলার, মানে চারিদিকে প্রচুর ইউটিউব ভিডিওস আছে, মানুষজন মায়ংগ্রাম নিয়ে তাদের নিজেদের হাইপোথেসিস, এক্সপেরিয়েন্স সমস্ত কিছু বলেছে। তুমি তো সচক্ষে দেখেছো এবং ছোটবেলা থেকে দেখছো, তুমি গেছো কখনো মায়ংগ্রামে? মায়াং আমার বাড়ি থেকে 28 কিলোমিটার, অনলি 28 কিলোমিটার। মায়াং নিয়ে যতটা ভিডিও বানাচ্ছে টোটালি হচ্ছে নিজে ইউটিউবরা নিজের ভিউয়ার্সের জন্য করছে, আসামকে বদনাম করছে। মায়াং যে আছে, মায়াং অর্থ হচ্ছে তোমার ছিল জাদুর নগরী, কোনো তন্ত্র জায়গা নেই, লোকে কনসেপ্ট ভুল। ইউটিউবে যেটা বলছে মায়াং হচ্ছে তন্ত্র জায়গা, মানে মানুষকে ছাগল বানিয়ে দিবে, এই দিবে, এগুলো বলছে, এগুলো সব টোটালি ফেক, হয় না। ওটা যেসব ঘটনা হতো এটা হলো 17th সেঞ্চুরির ঘটনা বলছি আমি, তখন হতো, মানে আজ থেকে 700-800 বছরের ঘটনা বলছে, তখন কেউ দেখেছে? আর তুমি মায়াং এখন যারা করছে না বলবে আমার ঠাকুরদা এই ছিল, আমার ঠাকুরদা ওই ছিল, মানে সব একটা লোকের ঠাকুরদা সবার বাড়িতেই দেখবে, মানে বুঝছো তো? যেমন তারাপীঠে তুমি তারাপীঠে যখন যাবে তখন দেখবে এখানে বামাকাবে খেলেছিল, বামাকাবে বাড়ি এখানে হয় না, সে একই হচ্ছে। মায়াং হচ্ছে তুমি যাবা ওই তান্ত্রিক, কিন্তু বাট আদৌ মায়াঙ্গ তন্ত্র আছে, মন্ত্র আছে, কেমন হয় না? মায়াঙ্গ 700-800 বছরের ঘটনা ছিল, সেখানে পুরো গ্রাম, এখনো তো গ্রাম মায়াংটা, ঠিক আছে? মায়াং তো অনেক ভাগ আছে। মায়াং যেখানে আমরা ইউটিউবে যাচ্ছে সেটা হচ্ছে নর্মাল, যেরকম আমার আসাম একটা পার্ট, সেখানে যেখানে হোটেল আছে, বড় বড় হোটেল আছে বা টুরিস্ট প্লেস, সব বেড়াতে যাচ্ছে। তুমি বলছো যে আরো কোর যেটা গ্রামটার, মানে আরো ভিতর দিকে ঢোকার যে জায়গাটা, ওইটা আছে কিছু, কিন্তু বাট ওনাদের বংশধর কেউ থাকে, যে মনে হয় 700-800 বছরের বংশধর কেউ তন্ত্র শিখছে, আর ওইসব পুঁথি এখন আর নেই না, ওগুলো কে দিবে? ওগুলো সব তো মিউজিয়ামে তালা মারা আছে, আর ওগুলা মন্ত্র কে বুঝবে? 700 বছর 800 বছর লেখা মন্ত্র কোথা শালপাতা বা লেখা ছিল, তো আমার কাগজ ছিল না, তো কোথায়? মায়াং নিয়ে টোটাল পুরো ফেক চলছে। মায়াং হচ্ছে তন্ত্র জায়গা, মায়াং হচ্ছে জাদুর নগরী। মায়াং ঝাড়ফুঁক প্রচন্ড হয়, এখনো হয়। মায়াং যখন ঝাড়ফুঁক যেটা হয়, তোমার যখন মেনলি হয় কেউ চুরি করেছে, জিনিসটা হারিয়ে গেছে, মোটাকে আমার লাঠি চালান বলে, লাঠি চালান দিবে, ঠিক আছে? লাঠি ওটা এটা রিয়েল, মাটি চালান দিল, তুমি যখন তুমি ডাউট করছো এই 4টা-5টা এই বাড়ি হতে পারে, জিনিসটা হারিয়ে গেছে, ঠিক লাঠিটা ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, এগুলো হয়, এগুলো তো জাদু এগুলাকে। তারপর হচ্ছে হাত চালান দিবে, তারপর বাটি চালান দেয়, বাটি পিঠে লাগিয়ে দিবে। আমাদের এবার প্রেত কথা এক্সপ্রেস মায়াংগ্রামে করা উচিত, ঠিক আছে? বুঝলাম। তো এটা অনেক কিছু ঘটনা আছে। তো এটা তোমার বাড়িরও তো একটা ইতিহাস আছে, তোমরা 4 পুরুষ ধরে তোমাদের তন্ত্র সাধনা। ঠাকুরদাকে মনে আছে? ঠাকুরদা মনে আছে। কেমন মানুষ ছিলেন? দেখো, ঠাকুরদা কেমন মানুষ ছিল, তখন প্রথমত আমার ঠাকুরদা বেঁচে ছিল 97 ইয়ার্স বেঁচে ছিল। আচ্ছা, ঠিক আছে। তো ওনাকে আমি যে দেখেছি, মানে সবসময় তো জিন আমাদের বাড়িতে, যেটা জিন বলি আমরা, জিন আমার বাড়িতে এখনও আছে, ঠিক আছে? ঠাকুরদার জিন ছিল। সো তন্ত্র নিয়ে সবসময়, আগে যেটা ঠাকুরদা ছিল সবসময় তন্ত্র নিয়ে সাধনা নিয়ে ছিল। তো আগে, এখন যে লোকের সমস্যা, তখন এত লোক তো ছিল না, তখন লোকের এত সমস্যা ছিল না। এখন আমার লোকের এত হিংসা লোকের ভিতরে, তুমি ডেভেলপ করছো, তোমার পেছনে লোক লাগিয়ে দিবে বা তোমার পেছনে কেউ নেগেটিভ কাজ করবে, তখন কিন্তু এতটা ছিল না, কিন্তু সব সাধনাভাবে ছিল। তো বাবাকে দেখেছি। বাবা কিরকম মানুষ? বাবা তন্ত্র জগৎ, সব তন্ত্র জগৎ, বাবাকে তো সব তন্ত্র দেখেছি। বাবার আমার যে বঙ্গাইগাঁও প্রচুর নাম একটা আছে, কি বুঝলাম না নাম, মানে তন্ত্র জগতের জন্য একটা আসামের নাম একটা আছে, মানে উনি যেটা কাজ করে এখন পর্যন্ত কখনো বিফল হয়নি। আর আমি সেই জায়গাটা আমি ধরে রেখেছি, আমি সব কাজ ধরি না। আমাকে কিছু লোক আছে টাকার জন্য এই কাজ করবো, আমি করবো না। যে কাজটাকে আমার পছন্দ হবে, যাকে দেখে পছন্দ হবে, তার কাজই আমি সবসময় করি। এমন নয় যে আমাকে ফোনে বললো দাদা আমি এই কাজটা আমি করবো, তোমাকে এত টাকা দিব, নাও হবে না। ওই ব্যক্তিকে আমার সামনে আসতে হবে, কে ওই ব্যক্তিটা আদৌ সত্যি কথা বলছে। ফোনের লোকে তো অনেক কিছু বলবে, সামনাসামনি তার ভাইব্রেশন কি, সে কি বলছে। তুমি কোন বয়সে প্রথম অ্যাস্ট্রোলজি শিখলে? তো অ্যাস্ট্রোলজির সঙ্গে, তন্ত্রর সঙ্গে অ্যাস্ট্রোলজি শিখে গেছি। আচ্ছা, কিন্তু তন্ত্রটা মেন ছিল আমাদের, বাবা অ্যাস্ট্রোলজি করা হতো, বাট তন্ত্রটা আমাদের অ্যাস্ট্রোলজির সঙ্গে শিখে গেছে, এটা হয়ে গেছে। কখন শিখেছি সেটা বলা যাবে না, মানে অ্যাস্ট্রোলজিটা তন্ত্রের সাথে শিখে গেছে, হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে। এটা হয় না, শিখতে শিখতে হয়ে গেছে। আমার বাড়ির মন্দিরের গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এই মন্দির কবে স্থাপিত হয়?
যে মন্দির আমি যে বানিয়েছি আগে পুরনো মন্দির ছিল, পুরনো পঞ্চমুণ্ডী আসন ছিল। পঞ্চমুণ্ডী আসন এখনো আছে। আমি ছবিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, ছবিগুলো আপনারা যদি কানে শুনে থাকেন একবার ভিডিওটা অন করে দেখে নেবেন, ছবিগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। তো মন্দির আমি এটা 2012-তে আমি নিজে আপনার বানিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে। আর সেখানে আমি যখন বাবা খালি পঞ্চমুণ্ডী আসন, কালীকে নিয়ে পুজো পাঠ করতো, তার সঙ্গে আমি কিছু আরও অনেক মূর্তি অ্যাড করেছি। এটা হচ্ছে মায়ের আদেশে আমি কামাখ্যা মা স্বপ্নে পেয়েছি আমি। আচ্ছা, ওই মাকে আমি স্থাপন করেছি। আর সঙ্গে করেছি আমি হলো 10 মহাবিদ্যা আমার মন্দির আছে, পঞ্চমুণ্ডী আসন আছে, নবগ্রহ মন্দির আছে। আর ভারতবর্ষে পঞ্চমুণ্ডীর আসনের যে 5টা মাথাগুলো কি কি বাবা যেটা বলেছিল, বাবা প্রথম হচ্ছিল নাগের মাথা, নাগ। সেকেন্ড হচ্ছে পেঁচা। থার্ড হচ্ছে জারস সন্তান। আচ্ছা, ফোর্থ হচ্ছিল সারগুরু মাথা। আর 5 হচ্ছিল আমাদের শিয়ালের মাথা। এদের সবার আলাদা আলাদা কাজ আছে। কি করে বলো তো? তো হেভি ইন্টারেস্টিং লাগে শুনতে। তো পঞ্চমুণ্ডীর আসন হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের সিদ্ধি লাভ করতে হয়। তো আমি একটা কোনো মন্ত্রের উপরে, তো আমাদের যে কোনো আসন একটা সিদ্ধি লাভ করতে হয়। তো যখন আমরা বাড়িতে সাধনা করি বা অথবা যাই করি, একটা আসনের প্রয়োজন। আর পঞ্চমুণ্ডী আসনে 5টা মাথার উপরে তুমি বসে অথবা 5টা মাথার সামনে রেখে যে আসনে সিদ্ধি করা হয়, সেই আড্ডার মন্ত্র খুব পাওয়ারফুলি হয়। আচ্ছা, মন্ত্র খালি ইউটিউব আর বই পড়লে হয় না, কারণ কলেজ স্ট্রিটে অনেক বই তন্ত্র বই পাবে, ওগুলো তন্ত্র শেখা হয় না। ওকে, ঠিক আছে। কেন প্রথমত যে কোনো মন্ত্র প্রথম তোমাকে একটা তার মধ্যে ঢুকতে গেলে সেবা করতে হবে। কিরকম সেবা? আমরা যখন ভগবানকে সেবা করি, ভগবানকে সেবা করি, মন্ত্রকে সেবা করতে হবে। মন্ত্র যদি তুমি সেবা না করো, তো মন্ত্র সিদ্ধি কখনো হবে না। মন্ত্র সেবা কি করে করে? মন্ত্র তো ভক্তি সেবা আসতে হবে। কারণ আমাকে কোনো মন্ত্র একটা লোভ নিয়ে বা কোনো টার্গেট নিয়ে আমি কোনো মন্ত্র জপ করা হয় না। সাধারণত বলি আমরা সেবা কাকে বলে? ভক্তি, শ্রদ্ধা করতে মন্ত্রকে। যখন আমি একটা মন্ত্র পেলাম, এই মন্ত্রটা জপ করবো, লেখা আছে 1,08,000 বার জপ করলে মন্ত্র সিদ্ধি লাভ। ও কখনো সিদ্ধি লাভ হবে না। ওই মন্ত্রটাকে তোমাকে নিজের ফিল হতে হবে, মাথার থেকে ফিল করতে হবে না, মন থেকে ফিল করতে হবে। সাধারণত লোকে কি করে, ব্রেনটে আমরা ফিল করি আমরা এই মন্ত্রটা 1,08,000 বার জপ করবো। হ্যাঁ, এটাই তো টার্গেট থাকে, যে 1,08,000 বার করতে হবে। টার্গেট নিয়ে ভগবানকে পূজা করা যায় কখনো? মন্ত্রে জপ করা যায়? মন থেকে ভগবানকে পূজা করতে হবে। তো আমাদের কথা হচ্ছে মিনিং হলো 1,08,000 বার মিনিং নয়, কিন্তু এটা কিন্তু তাহলে এই মিনিংটা হচ্ছে ভুল। 1,08,000 বার জব নয়, কোচে যেটা বলি আমরা হলো 1,08,000 বার, মানে তুমি লক্ষ্য একবার মাকে ডাকবে একবার, সেটা হচ্ছে 1,08,000 বার। মানে লক্ষ্যটা যেটা আছে আমাদের, না লক্ষ্য মানে কি, একবার মাকে ডাকলাম, সেটা মন থেকে ফিল হতে হবে। সেটা মানে কি, লক্ষ্যটা একবার হলো, মাকে ডাকলাম একবার, 1,00,000 হলো। খালি মা 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 বললাম, আর মাকে ডাকবে 8 বার। হ্যাঁ, কিন্তু ফিল হতে হবে তোমাকে একবার, 1,08,000 বার। 8 বার এরকম ব্যাপার? হ্যাঁ, মানে 1,08,000 বার আমায় ওটা জব করতে হবে না? জব কাউন্ট করে জব কখনো হয়? তুমি বলো তো আমাকে। এই যে আমি তোমাকে ফিল করছি, একটা কথা বলছি, তো আজকে 1,000 হলো, 2,000, 3 হলো, 4,000, 5,000, 10,000, 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 1,08,000 বার। তাহলে আমার কোথা, তার ধ্যানটা কোথায় আছে? আমার মধ্যে কাউন্টিংয়ে চলছে, মাকে দেখছি আমি। তো এই যে 28 বারের নিয়ম, 108 বারের নিয়ম, তার মানে কি? তার মানে মাকে সবসময় এখিনতে পূজা করতে হবে, এখিনতে পূজা না। আমাদের ম্যাক্সিমাম লোকের এখিন থেকে পূজা, বেনতে পূজা করে। বুঝতে পেরেছি। আমার এটা নিয়ে একটা মানে বক্তব্য আছে। আমার যেটা মনে হয়, তুমি আমায় বলবে আমি ঠিক বলছি নাকি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা একটা এমন প্রসেস যেখানে একটা মানুষের, আমাদের তো সবার ধৈর্য শক্তি খুব কম। আর মন্ত্র জপ কি, সাধারণ মানুষ, একটা সংসারী মানুষ যদি মন্ত্র জপ করে, তার মন এমনি এদিক ওদিক দৌড়তে থাকবে। তো সে যখন ওই 108 বার করে, ওই 108 বারও গুনে গুনে যখন করছে, ওর মনটা কিছুক্ষণের জন্য 10 মিনিট বা 15 মিনিটের শান্ত হয়ে রয়েছে, শান্ত, তোমাকে দেখবে ফোকাসড হয়ে রয়েছে। তুমি নর্মালি দেখবে আমাদের এই যে এখনকার জেনারেশন, যে কোনো মন্ত্র কেউ যদি আমি জপ করবো, মানে শিবের পঞ্চক্ষরের মন্ত্র তুমি নাও, একটা এক্সাম্পল বলছি, মিনিমাম 5 লক্ষ বার তোমাকে জপ করতে হবে। কেন 1 লক্ষ যখন আমরা দেখো, তুমি যখন 100, মানে তুমি ধরো 108 বার মন্ত্র জপ করবে, তুমি দেখবো প্রথম 10 বার খুব ফোকাস ভালো,
আসতে দেখি আমার আসতে মাঝে 30 নম্বর বারটা একটু ফোকাস করে মানে দেখিস আমার বাড়িতে কাজ ছিল, এ রাত্রির মধ্যে জব করতে হবে, বাজারে যেতে হবে, মেয়েকে স্কুলতে আনতে হবে, এ কত কথা আমরা মেনে ভেবে যাই। তখন আমি কি করলাম, এটা আবার আসে ফোকাস ঢুকবে, আরে একদম রিয়েলিটি এটাই হয়, আবার ঢুকবে। তো মন তো হচ্ছে এটাই হলো, তাহলে মন তো হচ্ছে সেটা কি হচ্ছে, আমরা কাউন্টিং করছি। তো মন তো সহজ নয়। আমি কি তোমাকে প্রথম বললাম, মানে তন্ত্র তোমাকে চয়েস করবে, তন্ত্রকে তুমি তো চয়েস করতে পারবে না। কি আমি নিজে যেমন হচ্ছে বহুবার এমন জব করেছি, আমার মনে হয়েছে আমি পুরোটাই খুব মন দিয়ে করেছি, মানে আমি সত্যি ডুবে গেছি ওটার মধ্যে। আবার কখনো এমন হয়েছে আমাকে বেরিয়ে পডকাস্টটা করতে হবে, তাই তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমি তারপর করার পর নিজেরই খারাপ লাগে যে আচ্ছা এই যে আমি তাড়াহুড়ো করে করলাম গেস্ট আসবে বলে, লাভ কিছু হলো, কি হলো, খালি কাউন্টিং করলে মন্ত্র হয়নি। তো মন্ত্র এভাবে হয় না, খুব ইম্পর্টেন্ট ডিসকাশন হলো এটা। মানে তো মন্ত্র যে কোনো তন্ত্র বা সাধনা যাকে বলে, সাধনা কাকে বলে, সিদ্ধি কাকে বলে, সিদ্ধি করা সহজ নয়। মাকে কে কোনো সিদ্ধি করতে পারে? লোকে সব ভণ্ডামি কথা, মাকে সিদ্ধি করেছে, এত সহজ, বাক সিদ্ধ হয়ে গেছে, বাক সিদ্ধি এত সহজ, মানে এত সহজ বাক সিদ্ধি করেছি। এগুলো হয় মানে তোমার কি দৃষ্টিভঙ্গি হয়? আমরা তো করেছি, মানে আমি করেছি, সেটা আমি বড় সেটা বলছি না। তো 21 বছর এই প্রফেশনাল আছি, মানে তন্ত্র জগতে তার আগে শিখা ছোটবেলা থেকে শিখেছি, দেখেছি, এবং পারিবারিক দেখেছি। তো আর 16টা গুরুদেব আমার কাছে আছে, মানে তুমি 16 জন গুরুদেবের দীক্ষা নিয়েছি। অনেক তন্ত্র নিয়ে অভিজ্ঞতা হয়েছে, সাধনা নিয়ে অভিজ্ঞতা। প্রথমত প্রত্যেকটা গুরুদেব আমাকে বলেছিল তন্ত্র হচ্ছে হলো মিনিংকে তোমাকে প্রথমে জানতে হবে, তন্ত্রকে পূজা করতে হবে, তন্ত্রকে সেবা করতে হবে, তন্ত্রকে ভক্তি করতে হবে মন্ত্রকে, তাহলে সে তুমি তন্ত্র শিখবে। তো যাকে আমি না ভালোবাসি, তুমি তার উপরে শ্রদ্ধা কীভাবে করবে? তুমি একটা গাড়ি চালাচ্ছ, একটা সে গাড়ি তোমাকে ভালোবাসবে, তখন গাড়ি চালানো তুমি শিখতে পারবে। এই ভক্তিটাই সবার আগে। আর সেই ভক্তি হচ্ছে আমাদের প্রফেশনাল। যেরকম হচ্ছিল এক্সাম্পল দিচ্ছি, একটা আজকাল যখন জেনারেশনের কথা বলছি, যখন জিম করতে যখন যায় না লোকে, তখন বলবো দাদা আমার বডিটা, বলে স্যার আমার বডিটা কবে হবে? আগে এডমিশন নেই, আগে জিজ্ঞেস দাদা 6 মাসে কি আমার বডি হয়ে যাবে নাকি? তাই লোকে বলে, তো সেটাই তো মানুষজন তো তাই করে, 6 মাসের মধ্যে আমার চেহারা চাই পুজোর আগে, তাই তো লোকে, তাই থিঙ্কিং তো আমাদের এটাই। তাহলে মন তো হচ্ছে এটাই। তাহলে বলবে আমি কি 6 মাসে কি তন্ত্র শিখবো? 6 মাসে কি আমার তন্ত্র কি দিয়ে কাজ শুরু হবে? এত সহজ। যে একটা গুরুদেব ছিল আমার, ওনার 114 বছর বয়স ছিল না, উনি 114 বছর মাকে পুজো করে গেছে। সে বলছে আমি তন্ত্র কিছু শিখিনি, সাধনা শিখিনি, তাকে 6 মাসে আমাকে কোর্স দিবে? আমাকে সহজ? হ্যাঁ, কোর্স, তন্ত্র কোনো কোর্স হয় না। হ্যাঁ, এটা খুব দামি কথা। আজকাল লোকে যে অনেক বড় বড় ইনস্টিটিউট দেখছে 6 মাসে তন্ত্র কোর্স করাবে, 6 মাসে তোমার তন্ত্র মানে শিখিয়ে মানে সম্রাট উপাধি পাবে, গোল্ড মেডেলিস্ট পাবে। তন্ত্র গোল্ড মেডেলিস্ট কেন? কে অধিকার দিয়েছে? হ্যাঁ, কারণ তন্ত্র তো আমার মনে হয় একটা ইনার ফিলিং। তাহলে তন্ত্র তুমি যে আমি স্পিরিচুয়ালি কতটা এনরিচড বা আমি স্পিরিচুয়ালি কতটা পৌঁছেছি, সেটা প্রমাণ করার কোনো কিছু নেই। তো এর মধ্যে গোল্ড মেডেলিস্ট কে দিবে? যে স্কুল টিচার যে শিখিয়েছে, ও কত অ্যাক্টিভ? এটা লজিক থাকতে হবে কিন্তু। ঠিক বলেছো। কেন আমাদের পশ্চিমবঙ্গ বলো বা আসাম বলো, যাই বলো, সে দেখছি তন্ত্র গোল্ড মেডেলিস্ট, তন্ত্র ডবল গোল্ড মেডেলিস্ট। আমি কে দিয়েছি? যে দিয়েছে সে কত সাধক, যে তো আমি তোমাকে দিব আমার ইনস্টিটিউট থেকে। আমি কি এত বড় সাধক হয়েছে তন্ত্রের উপর গোল্ড মেডেলিস্ট? তার মানে আমি কি? তাহলে আমি আরো বেশি, তার মানে হ্যাঁ, সে মালিক আর কি, সে মালিক, যে ওনার আছে স্কুলে, সে আরো বেশি তন্ত্র মালিক। তো এই তন্ত্রতে আমি প্রচুর গল্প শুনেছি যে ধরো বিভিন্ন রকমের সাধনা হয়। তোমার তো অনেক গুরু, তুমি সব সাধনা করতে দেখেছো কখনো? হ্যাঁ, দেখো আমি সব সাধনা দেখেছি, মানে যেসব লাইন তন্ত্র আছে এগুলো সবই দেখেছি। সব থেকে তোমার নিজের ভয় লেগেছে কোনো সাধনা করতে গিয়ে এমন হয়েছে? তাহলে আমি বলি, আমার যে মা ছিন্নমস্তা নিয়ে ঘটনা বলি। বলো। ঠিক আছে, মা ছিন্নমস্তা সাধনা আমার এটা ধরো 98-এ ঘটনা বলছি আমি, 98-99 হবে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমার যে গুরুদেব ছিল রবি চক্রবর্তী, উনি নেই আর। তো উনি আমাকে বলছিল, আমি ওনাকে বলছিলাম আমি সাধনা শিখবো আপনার থেকে, মা ছিন্নমস্তা। কথা তুই পাগল নাকি? মা ছিন্নমস্তা শিখবি তুই? জায়গা এখান থেকে আমাকে তুই করে, যে নর্মালি হয়। তো উনি শিখাবেন আমাকে, এই সন্তোষ শিখা না। তার আমি আমার তো শিখবই আমি। তো আমি ওনাকে মানে কিছু তো ইমপ্রেস করতে তো হবে, তাহলে শিখাবে কি হবে? আর এইসব গুরুদেব টাকা দিয়ে শেখাবে না, ওটা মূল্য দিয়ে শেখায় না, ওনাকে মন জয় করতে হবে। তো উনি যখন সকালে মানে জঙ্গলে যখন যেত লেট্রিন করতে, তখন আমি জলটা নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম,
ঠিক আছে। তো একটা এটা গল্প যে বইছে শিখতে তো হবে। তো এরকম আমি ছোটো মোটো অনেক কাজ করি। উনি দাদা চল তুই একদম তন্ত্র শেখাবো, তুই তো বলিস তুই তন্ত্র শিখবি, তো চল। তাহলে আমি আজকে তো ছিন্নমস্তা মন্ত্র বসাবো, তো শিখতে পারবে না? পারবো। চল ঠিক আছে। উনি তখনকার বলে যেখানে সাধনা করে দেখ এটা হচ্ছে আমার কুমারী আসন। কুমারী আসন? কুমারী আসন আমি কুমারী আসন শুনেছিলাম। কি জিনিস বলছি? কুমারী আসন হচ্ছিল, বলছি আমি কুমারী আসন গুরুদেব যেখানে বসালে দেখি একটা কলস একটা আছে, ঠিক আছে, এখানে একটা দেখি একদম বাচ্চার যখন আমাদের একটা বাচ্চার সাইজ হয় ওই পর্যন্ত মাটির চাপা দিয়েছে, ঠিক মিডিলতে আমাদের কলস, আর হচ্ছে মানে কলসের উপরে যেটা হয় না আমাদের ওখানে কিছু হাড় লাগানো আছে। এক সেকেন্ড, একটা বাচ্চার একটা বডি যেমন সাইজ একটা হয়, মাটিতে ওই সাইজে একটা উঁচু করে অল্প আছে। আচ্ছা, মানে বাচ্চার, কিন্তু বাচ্চা নেই ওর মধ্যে। বলছি ওখানে পরে বলছি তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম আমার যে আমি দেখছি, আমি যে দেখছি, হ্যাঁ। তো ওই ওনার রুমে কেউ কাকে ঢুকতে দেয় না, ঠিক আছে। তখন একটা কলস একটা আছে, তো 98-এর ঘটনা বলছি। তখন যখন যেখানে যাচ্ছে সেখানে পুরো গ্রাম্য, মানে কুড়ির ঘর যেটা নর্মালি হয়, পাশে শ্মশান আছে। তো একটা কলসের মধ্যে দেখি মানে যে মাছ একদম একটা বডি হয় না, ঠিক মিডিল পয়েন্ট নাভির মধ্যে একটা কলস বসে আছে, তার মধ্যে একটা কিছু হাড়ের মালা আছে। তাই আমি গুরুদেবকে বললাম আমি কে, আমি কি এটা? কুমারী আসন। তো এখানে বসে তুই মন্ত্র জপ করবি, মা ছিন্নমস্তা মা জপ করবি। তুই যখন চোখ বন্ধ করবি, পৃথিবী উল্টে যাক যাই হোক, তোর সঙ্গে তুই চোখ খুলবি না। তুই চোখ যদি খোলস তখন তুই মারা যাবি। ভয় থাকে, তো 90 আরও বয়স কম, তো ভয়। তারপর আমি চলো ঠিক আছে। আর অ্যাকচুয়ালি মার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল, ভয় নেই। এখানে আমি চল নেগেটিভ কাজ করে কিন্তু সঙ্গে সঙ্গে পজিটিভ চলে আসে আমার, চলো ঠিক আছে। তো আমাকে বলে লাগবে, আমি চলো পরের দিন বসলাম। বিশ্বাস করো তুমি, চোখ বন্ধ জব শুরু করলাম না, মনে হচ্ছে দক্ষিণ দিকে শুরু হলাম, পিছন দিকে শুরু হলো, দক্ষিণ দিকে শুরু হলো, একদম ঘুরে ঘুরে একদম প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে কি না হচ্ছে, ঠিক আছে। গুরুদেব আমাকে টেস্ট করেছে আমি জব করতে পারবো কি পারবো না। উনি আমাকে 21 বার টাইম দিয়েছিল এই জবটা করতে, মা ছিন্নমস্তা। 21 বার করতে ধরো আমাকে 1 ঘন্টাও লেগে গেছে জব করতে। এত বড় মন্ত্র ছোট, আমি পারছি না জব করতে, কিছু একটা হচ্ছে আশপাশে। আমাকে ভয় দিচ্ছ চোখ খুলবি না, চোখ খুলবি মারা যাবে ভাই, মৃত্যু বয়স সবারই আছে, তো একটা পাওয়ার শিখে লাভ কী হয়। তো মোটামুটি হওয়ার পর দেখি আমার যে গুরুদেব বলল তো কী হলো, তোর কী ফিল? বিশ্বাস করো তুমি, আমার যে ফিল হচ্ছিলো ঘর মানে পুরো ঝড় আসছে, মানে ঘর সব উড়িয়ে নিয়ে গেছে, যেটা ফিল হয়, দেখি নর্মাল কোনো কিছু ফিল নেই, কিচ্ছু নেই, কোনো রকম বৃষ্টি নেই, কোনো ঝড় কিছু নেই, সব নর্মাল যেটা বলি। তখন আমাকে গুরুদেবকে বললাম তুই তাহলে ছিন্নমস্তা মা জপ করবি, তুই পারবি, গুরু আছে। কেন প্রথমত মনে রাখবে, যে কোনো মন্ত্র গুরু ছাড়া হয় না। গুরু ছাড়া, যে গুরু আদেশ ছাড়া যে কোনো মন্ত্র, তুমি যে কোনো মন্ত্র জপ করো, সেই তোমার মা ছিন্নমস্তা করো, মা ধূমাবতী করো, বা মা বগলা করো, বা যারা তুমি দেখবে যখন আমরা গুরু দীক্ষা নিই, যে কোনো সাধারণ গৃহস্থরা বলছি, তার কিন্তু গুরু জপ মন্ত্র, গুরু আদেশ, গুরুর মন্ত্র দেওয়ার পর কিন্তু গুরু জপ হয়। কিন্তু তুমি কোন দীক্ষা যখন নিবে, তোমার গুরু কিন্তু আদেশ দিবে বা গুরু তোমাকে মন্ত্র দিবে। তোমার যদি মার যদি গুরুদেব থাকে, মার মন্ত্রে তুমি জপ করতে পারবে না, কিন্তু কেন তোমাকে গুরু কানে মন্ত্র দিবে, তারপর তুমি জপ করবে। তাই তো হয় আমাদের। হ্যাঁ তাই হয়। তো যে কোনো সাধনাতে ইউটিউব দেখে বই পড়ে সাধনা হয় না। হ্যাঁ, গুরু যে কোনো মন্ত্র, গুরু আদেশ ছাড়া কোনো হয় না। গুরু প্রথম চয়েস করবে, গুরু হচ্ছে আমাদের ভগবান, উনি চয়েস করবে তোমাকে এই মন্ত্র জপ করলে তুমি লোড নিতে পারবে কি পারবে না, ঠিক আছে। তখনকে আমাদের মন্ত্র জাগ্রত হয়, সাকসেসফুল হয়। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, গুরুদেব এই যে কুমারী আসন যে বললেন, এটা মিনিংটা কি বলবেন? যেটা আমার প্রশ্ন ছিল। তো উনি বললো, তা তুই যখন আমার শিষ্য হবি, তুই সবই জানো, তাহলে তুই যখন ক্ষমতা তোকে দিয়েছে ভগবান, আমি খেলে উপলক্ষ, গুরুদেব বললো এটা হচ্ছে আমার মেয়ে। ওনার মেয়ে? হ্যাঁ। মেয়ে? আমি গুরুদেব আপনাদের বিয়ে করেনি, মেয়ে কোথা থেকে আসলো? কোন উনি বললো আমি বিয়ে করেছি মেয়ে সন্তান হওয়ার জন্য, ওই নিজের মেয়েকে মেরে, ঠিক আছে, ও আসন তৈরি করেছে, এটা বলে কুমারী আসন।
মানে কুমারী মেয়েকে মেরে আসন তৈরি করেছে ওই নিজের সিদ্ধি লাভ করার জন্য। আর বউটা কই গেল? খবর নেই। উনি বলছে আমি বউকে ছেড়ে চলে আসছি, মেয়েকে নিয়ে চলে আসছি। ও বুঝলে? ওই যে আমি তো এই যে হাড়গুলো কি আছে ওকে না, মেয়ের যে দুইটা হাত ছিল না, হাতগুলো কেটে যে মিডিলে যে হাড়টা হয় না, আমাকে ভাবতেই পারছি না। আমি বললাম, আমি ভাবলাম আমি কোথায় পড়েছি, আমি কি সত্যি লোকে এসে পড়লাম? এত লোকে হিংস্র এত বা এত খারাপ মেন্টালি তন্ত্র হতে পারে? দেখো সাধারণত আমরা বাচ্চাকে তো হয় না, ভাব হয় না। সাধারণত আমরা কিছু ঘটনা দেখি, তাই দেখে মনে কষ্ট লেগে যায়। নিজের সন্তান জন্মগ্রহণ করেছে, 6 বছর 7 বছর বড় করেছে, শুধু নিজের সিদ্ধি লাভ শিক্ষার জন্য। এটা হচ্ছিল, আমি ওটাকে বললাম গুরুদেব এটা কি সঠিক? আমি তো মায়ের আদেশ, মা গুরু আদেশ পেয়েছি তাই করেছি, আমি কি আদেশ ছাড়া করবো নাকি? আমি পাগল? উনি বলে এরকম গুরু তুমি আর পেয়েছো নাকি? ওই একজনকেই দেখেছো? উনি মানে 114 বছর বেঁচে ছিল। উনাকে লাস্টে জন্য পুজো বলছো, আমি তো শুনে পুরো স্টান্ড। তো এইসব ঘটনা মানে করতে পারছি না আমি। তো আমি এইসব ঘটনা আমি বললাম না, তন্ত্র মানে তন্ত্রতে এত বছর শিখে, তাই বল তন্ত্র এত বড় বড় গুরুদেব সেগুলো দেখেছি আমি, তো এত দেখেছি, তাও আমি তন্ত্র শিখিনি। 6 মাসের তন্ত্র হয়েছে, 1 ঘন্টা বশীকরণ হয়। বশীকরণ করা যায় অবশ্যই, 100% বশীকরণ হবে। কে বলছে বশীকরণ হয় না? বাট পদ্ধতি থাকতে হবে, তোমার ফোকাস ভালো থাকতে হবে, মানে সঠিক বিচার করতে হবে। কারণ আজকাল যেটা বশীকরণ হয় এক্সট্রা ম্যারিয়াল অ্যাফেয়ার, সেটা বেশি এটা আছে, ঠিক আছে? প্রচুর। আমি কাজ করি না, ঠিক আছে, না টাকা দিলে করবো না, বাজে কাজ না এগুলো, বাজে কাজ। আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, তো দেখো এফেক্ট পড়ে, তান্ত্রিকের উপর এফেক্ট পড়ে। কারণ আমি আমার শক্তি ক্ষয় করে সে পজিটিভ এনার্জিটাকে করে নেগেটিভ এনার্জি কাজ করছে, তা হবে না। প্রথম হচ্ছে আমাদের কর্মফল। দেখো যে কোনো মানুষকে প্রথমত এই যে তন্ত্র বলছি, যাই মনে করছি, প্রথম হচ্ছে মা বাবা কর্মফল। মা বাবা কি কর্ম করেছে তার ঘরে সেরকম সন্তান জন্মগ্রহণ করবে। দেখো 1 মিনিটে সবাই জন্মগ্রহণ করে, সব একই আছে। আজকে যখন তোমার কথা বলছি, এই মোটামুটি 100 বাচ্চা জন্মগ্রহণ করেছে এই টাইমে, সবারই কুষ্টি হবে একই, তাই হওয়া উচিত। সবাই একই, সবই ডেট বা টাইম সব একই। যে সে করোড়পতি ঘরে জন্ম হচ্ছে, কেউ রাস্তা ভিখারি ঘরে জন্ম হচ্ছে, বলতে লাগে না কথা বলছি। তা তাদের হরস্ক সব একই, তাহলে ভাগ্য একই না কেন? তার মানে কি মা বাবা কর্মফল, তুমি কি করছো, তোমার ঘরে কি সন্তান জন্মগ্রহণ করবে। তারপর যে জন্মগ্রহণ করেছে তার আগের জন্ম কর্মফল, সে কি মানে আগে কি কর্ম করেছিল, আর প্রেজেন্ট কর্ম, এই 3টে মিলে লোকের ভাগ্য তৈরি হয়। তো আমি যদি খারাপ কাজ করি তাহলে আমার ছেলে মেয়ে এফেক্ট পড়বে, কারণ আমি তো আমার পাপের টাকা দিয়ে, মানে এটা পাপের টাকা, 2 নম্বরের টাকা। কেন হাজব্যান্ড ওয়াইফ সংসার করছে, মানে এমন লোক আসে আমার কাছে বলে, মানে আমি অন্য মেয়ের সাথে একটা অ্যাফেয়ার আছে, আমার ওয়াইফ যদি না জানে, প্লাস আমাকে বশীকরণ করে দাও যেন ওয়াইফ আমার কথা শোনে। আমি প্রেম করব, একজনের এনজয়মেন্ট করব, বাট আমার ওয়াইফ যদি না জানে, তাও প্রচুর টাকা। আমি ফাজলামিও জায়গা পড়ো নাকি এটাকে, প্রচুর টাকা দিবে। আমার টাকা লাভ কতদিন আমি করি না, আমি টাকা না, মা তারা মা কামাকা আসে টাকা ইনকাম করছি, ইনকাম করবো ভাই, যা দিয়েছে ভগবান তার থেকে 1 টাকা বেশি কামাতে পারবো না, 1 টাকা কমও কামাতে পারবো না। কারণ উপরওয়ালা যখন দিবে না, সব ঠিক মাপ মধ্যে দিয়েছে, যখন জন্ম দিয়েছে, মৃত্যু দিয়েছে, ও আমাকে টাকাও দিবে সেইভাবে। এটা তো আমিও মানি। কেন ওর উপরে তুমি কখনো তুমি যেতে পারবে না। বহু মানুষের জীবনে টাকা কামাতে পারে না, আমারও আশেপাশে এমন বহু লোককে দেখেছি, কষ্ট প্রচুর করে, হ্যাঁ মানে খুব খাটে, স্ট্রাগল করে, কিন্তু পয়সা আসে না। তুমি দেখবে, আমি তুমি আরেকটা তোমার দেখছি, এটা তো একটা আছে, তুমি দেখবে মানে একই ব্যবসা সবাই এক জায়গায় করছে, একই রকমের যারা বলছি, যেমন একটা কোনো রকম যারা মানে ঠেলার মধ্যে রেখে ব্যবসা করে, 4টা-5টা সবজির দোকান বা যাই আছে, ফলের দোকান আছে, 4টা দোকানে ভিড়, একটা দোকানে ভিড় নেই, সেম সবজি সব কিছু, সব ফল সব একই আছে, কেন নেই? তো প্রথমত বললাম কর্মফল, তুমি কি কর্ম করেছো, সেই কানেকশন প্রথমে আসতে হবে। তারপর তোমার ভাগ্য কি তোমাকে লাখ সাপোর্ট করছে, এটা মানতে হবে তোমাকে। হ্যাঁ, এটা তো আমি মানি, কপাল বলে তো একটা ব্যাপার থাকে, লাখ তোমাকে মানতেই হবে। আর লাখ সাপোর্ট না তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। তার মধ্যে হচ্ছে এটা হলো আমাদের এক কথা। তারপর চলে আসে রাহু কেতু বা প্ল্যানেটের উপরে চলে, গ্রহের উপরে চলে আসে। যদি কোনো মানুষের রাহু যদি খারাপ থাকে, তো জীবনে সাকসেসফুল তুমি কখনো পারবে না। কেন? রাহু কি করে দেবে? রাহু হচ্ছে প্রত্যেকটা লোকের মানে যেন সাকসেসফুল মানুষের জন্য লোকের রাহু হচ্ছে আনএক্সপেক্ট লোক সবসময় দেয়। সে ফাইন্যান্সিয়াল বলো বা সাকসেস বলো, সে রাহু করা। রাহু হচ্ছে তোমাকে হলো
সাকসেস দিকে যায়। শুক্র সাকসেস বলি, রাহু সাকসেসের দিকে ঠেলবে। কারণ রাহু তোমাকে একবার উঠে দেবে। কিন্তু আমরা শনিকে নিয়ে এত ভয় করি, শনি কোনো ভয় কোনো কারক নয় আমাদের। আমি শুনেছি তুমি নাকি একদম ঘরের মধ্যে শনিদেবকে রেখেছো। হ্যাঁ, আমি তো বাবাকে স্বপ্নে পেয়েছি। সাধারণত লোককে এটা অহংকার না আমার, সাধারণত লোকে শনি দেবতাকে আমরা বাড়ির বাইরে পুজো করি, অথবা প্রসাদ খেলে তাকে হাত পা দিয়ে, অথবা বেল চামড়া বেল খুলে পূজা করে। আমি আমার বাড়িতে যে সিংহাসন, যেটা আমরা বাড়ির ঠাকুর বলি, নিত্য পূজা করে, আমার মিসেসও পূজা করে, বাচ্চা সবাই পূজা করে, সে আমার বাড়িতে সিংহাসনে শনির মূর্তি আছে। তো প্রথমত এই রাহু কানেকশন যদি না থাকে, দেখো রাহুটা কিন্তু আমাদের হরস্কোপ প্রচুর ভাইটাল ব্যাপার। কিন্তু রাহু জন্ম কিন্তু আমাদের কিন্তু রাহু থেকে লোকের জন্ম, কিন্তু রাহুটা মেন সব। রাহু তোমার সাথে আমি কথা বলছি, বা আমি বিজনেস করছি, বা তুমি করছো, বা তো তুমি বাজার করছো, সবই কিন্তু রাহু কানেকশন। কিন্তু রাহু হচ্ছিল যখন আমাদের জ্যোতিষ লাইনে চলে গেছে, রাহু জাস্ট আমি হালকা টাচ দিই, একটা হালকা টাচ দিয়ে দিচ্ছি। রাহু হচ্ছে আমাদের কাল। কাকে বলে? আমাদের মস্তিষ্ককে বলি আমরা, মাথাকে বলি আমরা। যারা ডক্টর লাইনে যারা আছে, অথবা তুমি দেখবে যারা সায়েন্স পড়াশোনা করে, অথবা যারা অল্প ডক্টর সম্বন্ধে জ্ঞান আছে, তারা দেখবে যখন আমাদের মানে ডেলিভারি হয়, বাচ্চা যখন জন্ম করা হয়, তখন কিন্তু আমার মাথাটা কিন্তু প্রথম বের হয়, কিন্তু তারপর কিন্তু আমাদের বডিটা পরে বেরোয় কিন্তু। ঠিক আছে, তুমি কি রাহু হচ্ছিল এই মস্তক মানে মাথা। রাহু কিন্তু সব কিছু কাজ করাচ্ছে, কিন্তু বডি কোনো ইম্পর্টেন্ট নয়। দেখো তোমার সাথে আমি কথা বলছি, তো কে করছে? আমি হাত দিয়ে চলাচ্ছি, বাট কিন্তু ব্রেন কাজ করছে তো ব্রেন, মানে এটা সিস্টেম। রাহু ইজ দি সিস্টেম। আমাদের পুরোটা মানে বডিকে কে পরিচালনা করে? সে হলো রাহু করা। সেম বিজনেসের টেকনিক কে খাটাচ্ছে? সে রাহু করাবে। প্রথম আমাদের যখন জন্মের সঙ্গে রাহু প্রথম বের হচ্ছে আমাদের, সেই রাহু যদি কারো যদি খারাপ হয়, তো জীবনে সাকসেস কখনো আসবে না। তুমি যেতে দিন করো, তোমার যেহেতু তুমি দামি দামি স্টোন তো বলা ছাড়ো, স্টোন আমি বিলিভ করি না। কেন? তোমার নিজের হাতেও তো কোনো স্টোন নেই। মানে 21 বছর প্রফেশনাল করছি, তো স্টোন বিলিভ করি না, স্টোন নিজেই বিলিভ করি না, স্টোন কাজ হয়নি কখনো। মানে তুমি প্রথম থেকেই বিলিভ করো না স্টোনে? আমার মনে হয় এটা খুব কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে, যেখানে দাঁড়িয়ে চারিদিকে সবাই স্টোন বিক্রি করছে, স্টোনের অ্যাড হচ্ছে, স্টোন একটা দুর্দান্ত ব্যবসার মাধ্যম, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নিজে একজন অ্যাস্ট্রোলজার হয়ে বা তান্ত্রিক হয়ে তুমি স্টোনের পিছনে একদমই ফোকাস করো। আমি আমার বাবা কয়নি, ঠাকুরদা কয়নি, কিন্তু বোল্ড মুভমেন্ট একটা। স্টোন বিলিভ করার উদ্দেশ্য, স্টোন দেখো প্রথমত স্টোন আছে, লোকের ক্ষমতা নেই নেওয়ার মতো। আমি একটা তোমার নর্মাল বলি, প্রথমে আমাকে তুমি যে কোনো দোকান যাবে, দাদা আমার একটা গমের পাত্র লাগবে, রাহুর জন্য বলছি। প্রথম বলবো, দাদা আপনার বাজেট কত? আপনার জিজ্ঞেস করবে তো, একদম। তাই সে অ্যাকচুয়ালি তোমার 200 টাকা পাত্র শুরু হবে, 100 টাকাতে শুরু হয়, 1000 টাকা শুরু, 2000 শুরু হয়। তার ঘটনা কি হচ্ছে? তো তুমি কি বুঝতে পারবে স্টুডেন্টের কাজ হয় কি? সেটার পরীক্ষা আমি কি করে করবো তাহলে? তো প্রথমত আমাদের যে কোনো গ্রহ খারাপ হয়, তুমি গাছের শিকড় নিতে পারো। মূল যেটা বলি, গাছের শিকড়ে খুব ভালো কাজ হয় যদি ন্যাচারাল যদি হয়। কেন এখন তো সব হাইব্রিডের চাষ করা হচ্ছে, আবার এই পেশার জন্য হচ্ছে। তো এখানে ডুপ্লিকেসি। ঠিক আছে, অ্যাস্ট্রোলজি কিন্তু এখন খুব কমার্শিয়াল হয়ে গেছে। এখন আগে ছিল, এখন আরো বেশি হচ্ছে। কারণ যত আমাদের ডিজিটাল মার্কেট, যেটা ডিজিটাল মার্কেট হচ্ছে, আরো বেশি সমস্যা। কারণ ব্রেনের লোকে হ্যাং করে দিচ্ছে লোকে। তো ঠিক আছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে, খুব ভয়। কিন্তু বাট এই যে করছে, সেটা বেশি দিনের জন্য, তোমার সাম টাইমের জন্য হচ্ছে। কেন দেখো, লোকে ওখানে বুঝতে পারছে। আজ থেকে 1 বছর 2 বছর যত লোকে ফোকাস করতো অ্যাস্ট্রোলজি বা আমাদের রিলসগুলো, কি লোকে ফোকাস করছে না কিন্তু এখানে। কিন্তু মানে একটা যদি ভিডিও বেরোয় না, সে লোকে পাগল মানুষ হচ্ছে। আরে শনি খারাপ হতেই পারে, রাহু খারাপ হতেই পারে, পাগলের সমস্যা নেই, বাকি সব লোকের সমস্যা থাকবে। তোমার সমস্যা নেই, আমার সমস্যা নেই, কারো হচ্ছে টাকার সমস্যা, কারোর নাম জোশ, কারোর ফেম হচ্ছে, কারোর হেলথ সমস্যা। তো সমস্যা লোকের থাকবেই, তো চিন্তা করে কিসে? তার থেকে প্রবলেমতে সলভ আউট হবো কি হবে? তোমার কি মনে হয় প্রবলেম সলভ সব থেকে ভালো কিসে হয়? বলছি, সেই প্রবলেমে সলভ আউট না চিন্তা করে আমরা কিছু ক্লায়েন্ট যাচ্ছে অ্যাস্ট্রোলজির কাছে, ওই অ্যাস্ট্রোলজি আরও তোমার তো এমনি প্রবলেম আছো, আরও তোমাকে কিছু ভয় দেখাবে, বাস তুমি হ্যাঁ আমার প্রবলেম সলভ হলো। কিন্তু তুমি যদি সেই জায়গাটা না যদি ভেবে নিজে যদি তোমার রাস্তা বের করে, তো যখন গাড়ি চালাচ্ছ, তখনকার আমরা যখন গুগল ম্যাপে কোনো কাজ করছে না, তখন আমরা কি করি, কাকে দাদা এই রাস্তা কোন দিকে বেরোবে জিজ্ঞেস করি কিনা? তো নিজে প্রবলেম নিজে সলভ করলে, সেম যদি আমাদের লাইফে যে প্রবলেম এরকম থাকে, তো নিজে সলভ করা যায়। তো
তো এই জায়গাটা অ্যাস্ট্রোলজার পুরো চান্স নিচ্ছে। আর তার মধ্যে কিছু অ্যাস্ট্রোলজার আছে আজকাল যেটা মেন হয় খালি পাথর শুনেছে। হ্যাঁ, প্রচুর পাথর বিক্রি, প্রচুর তো পাথর। এটা প্রথমত আমি সবাইকে বলবো সাধনা করো, ধ্যান করো। হ্যাঁ, যে যারা যারা প্রবলেমে আছে প্রথমে মিনিমাম 15 মিনিট করে, বেশি লাগবে, ফোকাস করে সাধনা ধ্যান করো। আর সংখ্যা না গুনে, ঠিক আছে, সংখ্যা না গুনে যারা মনকে মাকে রাখো। তারপর হচ্ছে তোমার হলো মানে বাবা মাকে শ্রদ্ধা করো, যেটা আমরা করছি না আজকাল। যে বাবা মাকে কেন আমাদের শুক্র যেটা বলি আমরা, কেন বাবা মাকে শ্রদ্ধা করা বলো, তারপর এসব করলে অটোমেটিক ঠিক হয়ে যায়। দেখো আমি যেটা দেখেছি লোকে শুক্র বলি আমরা, শুক্র হচ্ছিল আমাদের হচ্ছিল মানে মেয়ে ছেলে বলি, আমার বোন হতে পারে বা তোমার বোন হতে পারে বা তোমার মা, তোমার বউ বা আমার বউ, এই যে মেয়ে ছেলে যেগুলো আছে না, ওদের যদি আমাদের শ্রদ্ধা না করি, যদি আমরা যদি খারাপ চোখে দেখি অথবা যদি আমাদের খারাপ বিহেভিয়ার করি, ঠিক আছে, আমি আমার যে কিছু লোক আছে বউর সাথে বাজে ব্যবহার, গার্লফ্রেন্ডের সাথে ভালো প্রেম করছে, ঠিক আছে, তো এইসব শুক্র ডাউন হয়। তুমি যত দামি ডায়মন্ড পড়ো ওই শুক্র কোনো ঠিক জীবন ঠিক হবে না। আচ্ছা, মহিলাদের সঙ্গে ব্যবহার খারাপ করলে অবনতি আসবে 100%। আমাদের মহাভারতেই বলেছে, ঠিক আছে, মহাভারতে তো গোটা কৌরব বংশ ধ্বংস হয়ে গেল দ্রৌপদীর সাথে খারাপ ব্যবহার। তাই তো, এটা আগে লোকের লজিক ছিল তো। হ্যাঁ, তো রাগও খারাপ তো কেন হবে না? কেন তুমি 2 নম্বর টাকা করবে, রাত্রেবেলায় এসে মদ মাংস খেয়ে, মানে যেটা নিয়ম নিষ্ঠা। রাগও তোমার নেগেটিভ জিনিস, তোমাকে রাগও মানে তোমার নেগেটিভ হয়, মাইন্ড তোমার ব্রেন হ্যাং করাবে। রাহুর কাজ কি হচ্ছে, সে ঠাকুর পূজা না বাদ দিয়ে সকালে উঠে চান চুন না করে ডাইরেক্ট বেরিয়ে গেল, কিছু লোক আছে এরকম, ঠিক আছে, মদ খেয়ে আসলো এবার, তবে রাহু তো এমনি খারাপ হবে। ভাই প্রথমে নিজেকে চেঞ্জ করা, আগে গ্রহকে চেঞ্জ করা কোনো একটা সম্ভব নয়। হ্যাঁ সত্যি তো, গ্রহকে আমি কিভাবে বদলাবো? তো ওই পজিশনে বসে আছে ভগবান। তোমার ভগবান পাঠিয়েছে, যখন আমরা বলি না 6 ষষ্ঠী, যখন বলি যখন 6 দিনকে ভগবান সব লিখে পাঠিয়েছে তোমাকে এই কর্ম এ করতে হবে। সে সিস্টেম চেঞ্জ করা কেউ নেই, নিজেকে ঠিক করতে হবে। এটা তোমার সাথে কথা বলে দারুণ লাগলো আমার। নিজের সিস্টেম না জীবন চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, কেন আমি কে বলে আমাকে মত খাওয়া ছড়াতে পারবো না যদি আমি না চাই। ঠিক কথা, কে পারবে চালাতে? তো এইটা হচ্ছিল প্রত্যেকটা প্ল্যানেট নিজের জন্য খারাপ হয়। আচ্ছা তুমি আমায় বলো তাহলে, এই যে কারো যদি রাহু খারাপ হয়, তাহলে সে যদি হচ্ছে নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনে এবং রাহু রিলেটেড লাইফস্টাইল যেগুলো সেগুলো চেঞ্জ আনলে তার রাহু বেটার হয়ে যাবে। বেটার হবে। রাহু কেন খারাপ হয়? রাহু খারাপ হলো প্রথমত আমাদের কুদৃষ্টি, যেটা বলি আমরা, কোনো দেখো আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, মানে এগুলো কুনজর বলি। তারপর হচ্ছে লুকিয়ে টাকা চুরি করা, জুয়া খেলা, তারপর হচ্ছে দেখো বাজে জিনিস খাওয়া বা বাজে কার সাথে কথা বলা, এসব রাহু কাজ করায়। তাহলে এখান থেকে আমরা মুভ করতে নিজে চেঞ্জ করতে হবে। তারপর কিছু টোটকা আছে, টোটকা যেটা করতে বলে, টোটকা মতো ইউটিউবগুলো তো লাখ লাখ না, যার যেরকম মনে বলছে মানে সে ওটা বলে দিচ্ছে, যে যেরকম মন চায়, তার কোনো ভেরিফিকেশন নেই। তো টোটকা কত কাজ হয়। আচ্ছা, টোটকা কাজ হয়, সেই টোটকা যে প্রপার যে টোটকা হয়, প্রথমত দেখো টোটকা যে এরকম নয়, লিঙ্ক থাকতে হবে তোমাকে। বলো যেহেতু বলছি তো রাহু জন্য আমি যারা বলছি, রাহু যাদের প্রচন্ড খারাপ হচ্ছে তারা কি করছে, চামেলির তেল সাধারণত আমাদের পাওয়া যায়, যে অরিজিনাল যদি হয়, সে যদি চামেলির তেল যদি আমাদের লজিকলি বলছি, চামেলি হচ্ছে মানে আমরা মানে যে তেল দিয়ে জলের সাথে মিশিয়ে যদি চান করা 1 মাস করা হয়, আমি ভাববো আমি চেঞ্জ করবো, প্রথম মাইন্ড করতে আমি চেঞ্জ হবো, তারপর তুমি সে ক্রিয়া করো, যে ওই ক্রিয়া করলে চেঞ্জ করলে লাভ কিছু হবে না, মানে নিজে চেঞ্জ হচ্ছে না, ওদিকে ক্রিয়া হবে না, টাকা নষ্ট হবে। তো চামেলির তেল দিয়ে যদি রোজ চান করা যায়, তাহলে রাহু খুব পজিশন ভালো হয়। রাহু আস্তে আস্তে যে নেগেটিভ থেকে পজিটিভ এনার্জি চলে আসে, কিন্তু সেও রাহু কাজ করে। আচ্ছা, এই যে গোচরের সময় এখন যেমন হচ্ছে মঙ্গল কেতু চলছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোকের অপারেশন হয়ে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, গন্ডগোল, এইগুলো যে ওভারঅল সবার সাথে এখন চারিদিকে প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ক্র্যাশ হচ্ছে, অ্যাস্ট্রোলজাররা তো বলছে এখন যেহেতু এই মঙ্গলের সাথে কেতু রয়েছে এই জন্য হচ্ছে এরকম, মানে এইগুলো কিভাবে কাজ করে, তোমার কি দৃষ্টিভঙ্গি? আমার লজিক হিসেবে বলবো, দেখো প্রথমত হচ্ছে দেখো মানে তাহলে ওই পার্টিকুলার ওই কেন ব্যক্তি যদি মৃত্যু হলো, যে অ্যাক্সিডেন্টে মানলাম যে ফ্লাইটে যারা বসেছিল তারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কিন্তু এটার মিডিয়া দেখা যাচ্ছে, কারণ যারা যে হসপিটালের উপরে পড়েছিল ফ্লাইট, মানে অনেক ডাক্তার মারা গেছে, ক্যান্টিনে প্রচুর মারা গেছে, সে নিয়ে তো কোনো আলোচনা হচ্ছে না, হচ্ছে কি? তো প্রথমে দেখতে হবে, দেখো কর্মফল ভগবান তোমাকে নিয়ে পাঠিয়ে তোমাকে ইন্ডিকেট করবে,
এতজনের মধ্যে 2জন লোক মারা যায়নি, একজন তো বেরিয়ে গেছে, আর একজন তো হসপিটাল, আর আরেকজন তো বলে তোমার আসতে পারেন 10 মিনিট লেট। তাও তো আপনি কর্মফল, তুমি কিছু ভালো কর্ম করেছো, তা থেকে বেঁচে গেছে না। তো মৃত্যু কীভাবে, মৃত্যু তোমার কীভাবে নেবে সেটা কোনো লেখা নাই, কিন্তু কর্মফল তোমার মানতে হবে। আমরা দেখো বাচ্চা ছেলে তো কর্মফল আছে, খুব ছোট বাচ্চারও তো কর্মফল নেই। আমি আগে জন্মে কি কাজ করে যাচ্ছি, একটা বাচ্চা যে ধরো একদম নিষ্পাপ, সে মারা গেল জন্ম, নিষ্পাপ তুমি কি বুঝো, যে সে তার জীবনে কোনো পাপ কাজ করেনি। কি পাপ পুণ্য মানে কি, তুমি কি বুঝো? পাপ পুণ্য বলে তুমি আমি বলে লোককে উপকার করলাম সেটা পুণ্য হলো, আর যেটা কোনো খারাপ কাজ করলাম সেটা পাপ হলো? কোথায় লজিক লেখা আছে? তোমার কি মনে হয়? আমি লজিক বিলিভ করি। দেখো তো আমি একটা লোককে, দেখো তুমি পাপ মানে আমি পাপ করলাম, এটা তুমি মানে কোন মানে প্যারামিটারে? দেখো পাপ পুণ্য করার ক্ষমতা আমাদের বোঝা কেউ নেই, আমরা ভগবান নয়। প্রথম হচ্ছে আমাদের খালি কর্ম করতে হবে আমাদেরকে। আজকে যদি বলি, দেখো তুমি একটা তোমার কাছে, দাদা আমি 3 দিন খাচ্ছি না, ভিখারি একটা এসে বললো, দাদা আমি 3 দিন খাচ্ছি না, আমাকে হেল্প করো, চাই করো। তুমি, তোমার মনটা খুব খারাপ লাগলো, তুমি ওকে খাইয়ে দিলে, তা তুমি কি পুণ্য করলে? আপাত দৃষ্টিতে তাই। আমি তুমি বলি খারাপ কাজ করেছো কেন? তো সব কিছু নেগেটিভ আছে, সব কিছু পজিটিভ আছে। তুমি ওনাকে খাইয়ে তোমার আত্মা শান্তি পেলো, পুণ্য না। কিন্তু মাইন্ড থাকলো, আমি লোকটা আমি হেল্প করলাম, তুমি সেন্স অফ স্যাটিসফ্যাকশন কাজ করলাম, বাট তুমি ওটাতে আমি লোকে হেল্প করি না, কিন্তু লোকে কিন্তু আমি কিন্তু পুণ্য কাজ করি না। কিন্তু এক যে বলতেছি তো ভগবান লেগেছে এই লোকটা আগের জন্য বা কি খারাপ কাজ করে 3 দিন না খেয়ে রাখবো, তার এগেনস্টে আমি ওকে কি করলাম, ওকে আমি খাওয়ালাম, তাহলে কি ভগবান এগেনস্টে তাহলে আমি পাপ করলাম? সেদিক থেকে দেখতে গেলে তো তাই। তো পাপ পুণ্য বিচার করার ক্ষমতা নেই আমাদের, তো তার জন্য সবসময় আমাদের চিন্তা ধারণা ঠিক করতে হবে। ব্যাপারটা খুবই রিলেটিভ একটা ব্যাপার আর কি। তো আমাদের থিঙ্কিং, যখন তুমি যদি আজকে বলো যেমন পুণ্য করতে গিয়ে অনেকে মহাকুম্ভে গিয়ে স্ট্যাম্পেড হয়ে মরে গেল, তাহলে তার পুণ্য কথা হলো? তাহলে আমরা কি বলি, এই মহাকুম্ভকে মারা গেছে, মারা গেল, তাহলে কি পুণ্য হলো? তো পুণ্য যদি হতো তাহলে এইভাবে কেন মারা যাবে? যাদের আগে মুনি ঋষিদের বলো, যারা দেহত্যাগ করেছিল, তারপর যারা মহান যে ব্যক্তি ছিল, তাদের তো ইতিহাস তো এখনই আমরা কথা বলি। তা ওই লোকটা তাহলে তোমার পাপ করেছে, তো লোক মৃত্যু ওইভাবে দিবে তোমাকে। কর্ম তোমাকে মানতেই হবে। এবং বারবার হচ্ছে আমাদের তো মানে ভগবান শ্রীকৃষ্ণ তো বারবার এই কথাটাই বলে গেছেন যে কর্মফল ভোগ করতেই হবে, আর তোমার কর্মই চালিয়ে যেতে হবে। যে তার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তো ওইভাবে, দেখো উনি তো কর্মফল ভুগেছে। হ্যাঁ, উনিও তো কর্মফল ভুগেছেন, কিন্তু উনি তো লাস্টে যেভাবে উনি দেহত্যাগ করেছে, কর্মফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মফল। কর্ম, দেখো শ্রীকৃষ্ণ উনি তো অবতার, সে বলে লাভ নেই, কারণ ওনার সম্বন্ধে কিছু বলা অধিকার নেই আমাদের। তো উনি তো কিছু খারাপ কাজ করেছে, যেহেতু অবতারে আসছে। মানুষ রূপে জন্মগ্রহণ করে তাকে তো কিছু দিক করে একটা মানে ছোটা দিয়ে তাকে পৃথিবী ছাড়তেই হবে। তো কখন ছাড়বে? যখন তুমি তোমার দিয়ে কোনো খারাপ কাজ হবে। তোমার সাথে কথা বলে খুব আনন্দ লাগলো, এটা একদম মানে সত্যি কথা বলছি। তো লজিক সব থাকতো, যেন তুমি তন্ত্র থেকে শুরু করে আমু করে গহতে সবই তোমার লজিক থাকতো, লজিক ছাড়া কিছু হয় না। মানুষজন এখন চারিদিকে প্রচুর বাধা বিপত্তি ফেস করছে, বাধা কাটানোর একটা টোটকা বলো, পডকাস্টটা আমরা এখানে শেষ করব। দেখো বাধা টোটকা, প্রথম যেটা বলছি, নিজে যেটা লোকের পার্সোনাল লাইফ যেটা আছে সেটা আলাদা হচ্ছে, তার কিছু টোটকা আছে যেটা মা কামাখ্যা আশীর্বাদ দেয়, সেটা হচ্ছে আপনাদের এই টোটকা যদি করা হয়, যেটা আমাদের পূর্বপুরুষদের দিয়ে আসে, সেটা অনেকটা পজিটিভ এনার্জি পাবেন। প্রথম হচ্ছে আমাদের বাধা কোথা থেকে আসে, বাড়ির থেকে। কিন্তু কিছু লোক তুমি দেখবে, অনেক সময় দেখবে আমরা অনেক শুভ কাজ বাড়ির থেকে বেরিয়েছে, কাজ হচ্ছে না। অনেক লোকে দেখেছি, আমার এরকম ক্লায়েন্ট অনেক দেখেছি, আসছে আমার কাছে। অনেক একটা ক্লায়েন্ট দেখেছিলাম আমি, হোটেল থেকে মানে বাড়ির থেকে হোটেলে থাকবে, হোটেল থেকে গিয়ে অন্য কাজ করবে। আচ্ছা, বাড়িতে নেগেটিভ এনার্জি কেন হয়, বা বাড়িতে যখন আমরা বলি না ভূত বা নেগেটিভ এনার্জির জন্য অথবা বাধার জন্য করছি, তো ছোট্ট একটা টোটকা দিচ্ছি। টোটকা বললে ভুল হবে, মানে পাওয়ারফুলি কাজ করা। প্রথম শনিবার অথবা মঙ্গলবার, শনিবার হলে ভালো হয়, ঠিক সন্ধ্যার সময় লোহার যে কোনো পাত্র, অল্প সর্ষের তেল দিবে, 3 পিস লবঙ্গ দিবে, অল্প হলো কালো সর্ষে দিবে। সর্ষের তেল দিয়ে কি করবে, বাড়ির প্রত্যেকটা মেম্বার যারা আছে তাদেরকে ওই তেলটার মধ্যে ফেস দেখতে হবে, চেহারাটা দেখে প্রত্যেকটা রুমে যে কোনাগুলো আমাদের টাচ করতে হবে, করে এটাকে তেলটাকে
কোথায় বাড়ির ছাদে হোক বা ভালো কোথাও বাইরে, মানে বাড়ির বাইরে, সেটাকে রেখে সারা রাত থাকবে। ছাদেও রাখতে পারি? ছাদে রাখতে পারো, ওপেন জায়গা, যাতে ওপেন জায়গা লাগবে আমাদের, ঠিক তার উপরে কোনো শেড যদি না হয়, ঠিক আছে। এই করে রেখে দিল। পরের দিনকে রবিবার দিনকে কোনো সন্ধ্যার সময় গিয়ে কোনো 3 রাস্তা মোড়ে এই তেলটা যদি ফেলে দিয়ে আসে, আর পিছন ফিরে তাকাবে না। যদি ক্রিয়া যদি করা হয়, প্রথমত সর্ববাধার থেকে নাশ পাবে, যত লোকে নেগেটিভ এনার্জি থেকে নাশ পাবে, কে তন্ত্রমন্ত্র বাড়িতে করেছে সেটা নাশ পাবে। আর তারটা হচ্ছে হলো বাড়িতে যদি কোনো রকম থাকে না কুনজর, তার থেকে মুক্তি পাবে। আর এই টোটকা খুব পাওয়ারফুলি টোটকা, মা কামাখ্যা আশীর্বাদে 7 দিনের মধ্যে রেজাল্ট পেতেই হবে এই টোটকাটা। অনেক ক্লায়েন্টকে দিয়েছে, খুব পাওয়ারফুলি টোটকা। আরে সাবাস। ঠিক আছে। সর্ষে, কালো সর্ষে কতটা নিতে হবে? সামান্য, অল্প নিতে হবে। সামান্য। আর লবঙ্গ 3টে ফুল থাকা গুলো, কিন্তু কিছু লবঙ্গ ফুল উপরে ফুলগুলো পড়ে যায় না, ওটা হলে হবে না, পুরো লবঙ্গ ফুল থাকতে হবে। ওকে, ট্রাই করে দেখুন। আপনার বাড়িতে যদি বাধা বিপত্তি থাকে, যদি কোনো কুনজর থাকে, তাহলে ডেফিনেটলি মা কামাখ্যার আশীর্বাদে সবই হয়তো ঠিক হয়ে যাবে। এবং তোমাকে এখানে পেয়ে খুব ভালো লাগলো। আমারও চাই তুমি আমাদের পডকাস্টে আসো, এবং যারা যারা দিব্যজ্যোতিদার সঙ্গে কথা বলতে চান তারা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন। এবং আমার মনে হয় যে তোমার সাথে কথা বলে যে কেউই একটা পজিটিভ ভাইব্রেশন পাবে। মানে আমি নিজে প্রচন্ড পজিটিভ, মা কামাখ্যার আশীর্বাদ, সবই তার আশীর্বাদ। আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর কামিং। এবং আপনারা সকলে লাইক করুন এপিসোডটা, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন প্রচুর। আপনার যেই পার্টটা ভালো লেগেছে সেই পার্টটা শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে। এবং আমাদের যে রিলসগুলো আমরা আপলোড করতে থাকি আমাদের ইনস্টাগ্রাম প্রেত কথাতে, সেই প্রেত কথা ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করুন এবং ফলো করে রিলসগুলো দেখতে থাকুন। তাহলে আপনারা অনেক ছোট গল্প আপনারা সেই রিলসগুলো শুনতে পাবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ হচ্ছে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, এবং প্রত্যেক শুক্রবার ও রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথা এপিসোড আসতে থাকে। এবং প্রত্যেক শনিবার ঠিক রাত 10টার সময় আমাদের পডকাস্ট চ্যানেলে নতুন পডকাস্ট আসতে থাকে। থ্যাংক ইউ। চললাম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।